অন্ধকারে চারপাশটা ঢেকে রয়েছে। দূরে কোথাও থেকে যেন শিয়ালের ডাক শোনা যাচ্ছে। মৃদুমন্দ হাওয়াতে গাছের পাতাগুলো থরথর করে কাঁপতে কাঁপতে মাঝে মাঝে এমন আওয়াজ হচ্ছে যেন মনে হচ্ছে কোনো এক অশরীরী গাছের ডাল পাতা এমনকি কাণ্ড বেয়ে নিজের শরীরটাকে দোলাতে দোলাতে অন্ধকারের মধ্যে অধীর আগ্রহে কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। এমন রাত সাধারণত বৈকুণ্ঠর ভালো লাগে না। সন্ধ্যের পর বাড়ি থেকে বাইরে কোথাও যাওয়া একেবারেই তার পছন্দের নয়, তাও আবার এমন বর্ষার সময়। এই বর্ষাকালে অনেক বিপদ আপদ থাকে। দিনে বিপদ, রাতে বিপদ, ডাকাতের ভয়ে, সাপের ভয়ে, তাছাড়া আর একটাও যে ভয় আছে সে কথা বৈকুণ্ঠ অন্তত এই সময় ভাবতে চায় না। বৈকুণ্ঠ কথাটা মনে করতেই একবার মুখ ঘুরিয়ে তাকালো পথের দুপাশের ধানের জমির দিকে। পথটা দুপাশে ঢালু হয়ে নেমে গেছে নিচের দিকে। দূরে আকাশে একটু আগে পর্যন্ত মেঘের আড়ালে মাঝে মাঝে চাঁদটাকে দেখা যাচ্ছিল, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। চারপাশের সেই মৃদুমন্দ হাওয়াটাও ঠান্ডা শিরশিরে ভাবে গায়ে এসে ধাক্কা দিচ্ছে যেন। আশেপাশের গাছপালার শব্দ, শিয়ালের ডাক থেকে শুরু করে আরো অজানা প্রকৃতির নিজস্ব শব্দগুলো বৈকুণ্ঠর মেরুদণ্ডটাকে যেন মাঝে মাঝে কাঁপিয়ে দিয়ে যাচ্ছিল। ঠিক এমন সময় মাথার উপর একবার কি যেন একটা চক্কর দিয়ে গেল। হুস হুস শব্দে বৈকুণ্ঠ সেটাকে তাড়াতে গিয়ে যেন নিজের মনের সাহসটা এতক্ষণ পরে ফিরে পেল। কথা বলার জন্য মনে মনে ভাবল, এতক্ষণ ধরে পথ চলেছি, অথচ একটা মানুষেরও দেখা পেলাম না। আর রাতের বেলা যদিও এদিকে লোকজন খুব একটা থাকে না বলেই শুনেছি, কিন্তু গ্রামের ভিতর দিয়ে। কথাটা যেন বৈকুণ্ঠ নিজেই নিজেকে বলল। আজকে গ্রামের ভিতর দিয়ে আসার সময় সে একটাও মানুষের দেখা পায়নি। এমনকি টাকাডাকি করেও কোনো বাড়ির ভিতর থেকে কোনো মানুষের শব্দ শুনতে পায়নি। অথচ গ্রামে মানুষ আছে বলেই মনে হয়। মানুষ না থাকলে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকবে কি করে? বৈকুণ্ঠ অন্য একটা ভয় পাচ্ছিল। অনেকদিন আগে এই দিকেই আশেপাশের একটা ব্যাপার নিয়ে সে একটা গল্প শুনেছিল, যদিও সেই গল্প তাদের গ্রাম পর্যন্ত এখনো আসেনি। এই দিকটাই তো মনে হচ্ছে। এইদিকে সে এর আগে খুব একটা আসেনি, কিন্তু এখন বাধ্য হয়ে যেতে হচ্ছে। না গেলে সমস্যা, না গেলে জমিদারের খাজনা দিতে না পারলে তো বড় বিপদ। তাই সন্ধে সন্ধে বেরিয়েছে, কাল ভোরের মধ্যেই তাকে ফিরতে হবে। পথটা যেন আরো বড় হয়ে আসছিল। বৈকুণ্ঠর হাঁটার গতি স্লথ হচ্ছে না, তবুও পথটা যে কোন জাদুবিদ্যায় এমন হয়ে যাচ্ছে সেইটা বৈকুণ্ঠ বুঝে উঠতে পারছে না। তার চোখের সামনেটা একবার পিটপিট করে উঠল। দুটো হাতে নিজের চোখটা ডলে নিয়ে এদিক ওদিক তাকিয়ে একটা গাছ দেখতে পেল বৈকুণ্ঠ। অনেকক্ষণ একটানা পথ চলা হয়ে গেছে, আর আর চলা সম্ভব নয়। এই গাছটার তলায় গিয়ে একটু বসি, না হলে আর এগোতে পারবো না। কথাগুলো বলে বৈকুণ্ঠ যেন গাছের এক পাশটায় হেলান দিয়ে বসে খানিকটা স্বস্তি পেল। শিয়ালের ডাকটা এখান থেকে শোনা যাচ্ছে না। মৃদুমন্দ ঠান্ডা হাওয়াটা এখন বেড়ে উঠেছে। চারপাশের অন্ধকার, মাঝে মাঝে ফোঁটায় ফোঁটায় নেমে আসা বৃষ্টিটা যেন আস্তে আস্তে বাড়ছে। আকাশের ঈশান কোণে জমা কালো মেঘটা গোটা আকাশ ছুঁয়ে ফেলেছিল। সন্ধ্যাবেলাতে যদিও বাইরে বের হতে চায়নি সে, কিন্তু কি করা যাবে? বউয়ের তাগাদায় আর জমিদারের লোকেদের কথায় তাকে বেরোতেই হয়েছে। যদিও বেরোবার সময় বৈকুণ্ঠ বলেছিল, যদি সঙ্গে করে টাকা আনতে পারি তাহলে ফিরব, না হলে ফিরব না। জমিদারের রাজত্বে আর যে এমনভাবে থাকা যায় না। ভিটে মাটি উঠিয়ে অন্য কোথাও চলে যেতে হবে। রাগের মাথায় বলা বৈকুণ্ঠর কথাগুলো তার বউয়ের বুকের ভিতরে গিয়ে যেন গেঁথে গিয়েছিল। এই চেনা গ্রাম, এই নিজেদের গ্রাম, একটা নিজস্ব গন্ধ থাকে না নিজেদের মাটিতে? সে মাটি হাতে ধরলে বোঝা যায়, নাকে রাখলে যার গন্ধ পাওয়া যায়। আর সব থেকে বড় কথা, ছোট থেকে যে গ্রামের মাটিতে তারা বড় হয়েছে তারা সেই গ্রাম ছেড়ে চলে যাবেই বা কি করে? তবুও বৈকুণ্ঠর বউ একটু শক্ত গলায় বলেছিল, হ্যাঁ হ্যাঁ, চলেই যাব। এই জমিদারের রাজত্বে আর থাকবো না। মরি বাঁচি তার দেখতে হবে না।
যেখানে দু চোখ যায় সেখানেই চলে যাব। তুমি এবারের মতো নিয়ে আসো মেয়েটাকে, মেয়েটাকে বাঁচাই আগে। মেয়েটার কথা মনে পড়তেই বৈকুণ্ঠর চোখ ফেটে জল আসতে চাইল। 3 দিনের জ্বরে মেয়েটা কেমন যেন হয়ে গেছে। এর মধ্যে জমিদারের তাগাদা, ঘরে ধান ফুরিয়ে যাওয়া, টাকা পয়সার অভাব, সবকিছু যেন একেবারে লোহার শিকলের মতো বৈকুণ্ঠর গলায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বসতে শুরু করেছিল। আর তার মধ্যেই এই কাঁধের কাছে ঝুলিয়ে রাখা পুঁটলিটা এতক্ষণ গায়ে ঠিক ছিল, এইবার সেটা কোমরের উপর নামিয়ে এনেছে বৈকুণ্ঠ। টিপটিপ করে বৃষ্টিটা যেন বাড়তে লাগলো। চোখের নিমেষে ঝমঝমে বৃষ্টি গাছের চারপাশে বৈকুণ্ঠকে যেন ঘিরে ফেলল। বৈকুণ্ঠ বুঝতে পারল গাছের ডাল পাতা বেয়ে নেমে আসা ফোঁটা ফোঁটা জল তার গায়ে এসে পড়ছে। ঠিক এমন সময় লোকটাকে দেখতে পেল বৈকুণ্ঠ। বৃষ্টির মধ্যে পথের মাঝখানে তার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে রয়েছে। ভারী আশ্চর্য ব্যাপার, এতক্ষণ একটা লোক দেখতে পেলাম না, আর এখন লোক। ও ভাই, ও ভাই, শুনছো? তুমি এই গ্রামের লোক নাকি? তুমি কি পথ হারিয়েছো? আমি যাব গোসাইপুরে, এসেছি সেই রতনপুর থেকে। ও ভাই, শুনতে পাচ্ছো? লোকটা শুনতে পাচ্ছিল বলে মনেই হলো না। সে আস্তে আস্তে আরেকটু এগিয়ে এলো। বৃষ্টির মাঝে গাছের তলায় ঢুকলো না, তার বদলে কেমন একটা অদ্ভুত গলায় বলল, তুমি ভুল পথে এসেছো, গোসাইপুরের পথ এটা নয়। আমায় আমায় গোসাইপুরের পথটা একটু দেখিয়ে দাও ভাই। আমি গোসাইপুর যাব। আমার সঙ্গে এসো, গোসাইপুরে নিয়ে যাচ্ছি তোমায়। এই পথে এসেছো কেন জানো না? এ হলো পাতালপুরীর পথ। এই পথে কেউ রাতের বেলা আসে না। বৈকুণ্ঠর মনে হলো তার বুকের ভিতরটা ছ্যাদ করে উঠেছে, গলাটা শুকিয়ে এসেছে। অজান্তেই একটা ঢোক গিলে ফেলল সে। কষ্ট করে পুঁটলিটাকে শক্ত করে চেপে ধরল নিজের বুকের মাঝে। যে ভয়টা সে পাচ্ছিল সেইটাই হয়েছে। তার অনেক গ্রামটা এমনি এমনি ফাঁকা মনে হয়নি। সত্যি সত্যি পাতালপুরীর পথে চলে এসেছে সে। কিন্তু এই লোকটাই বা কে? কাঁপা কাঁপা গলায় বৈকুণ্ঠ বলল, পাতালপুরীতে এসে পড়েছি, সে যে বড় সর্বনাশের জায়গা। বৈকুণ্ঠর কথা শুনে লোকটা যেন একবার হাসল। ততক্ষণে বৃষ্টিটা আবার একটু কমতে শুরু করেছে। এই হঠাৎ নেমে আসা বৃষ্টির কথা বৈকুণ্ঠ কিন্তু একবারও ভাবল না। সে বেরিয়ে এলো গাছের তলা থেকে। তারপর লোকটার পিছু পিছু এগোতে লাগলো। যে পথে সে একটু আগে এসেছে সেই পথেই। আর একটু এগিয়ে গিয়ে জমির মধ্যে একটা ঢালু পথ ধরল সে। বৈকুণ্ঠ বলল, এই পথে? কিন্তু এ পথ তো মাঠের ভেতর দিয়ে গেছে। এখান দিয়ে গেলেই তাড়াতাড়ি হবে। তুমি বড্ড ভুল পথে এসেছো। এই মাঠ দিয়ে তাড়াতাড়ি পা চালিয়ে বেরিয়ে যেতে পারলে গোসাইপুরের পথের মধ্যে গিয়ে পড়ব। চলো চলো, নাহলে। লোকটা কেমন যেন ইতস্তত করছে এই ভেবে বৈকুণ্ঠ যেই না পিছনের দিকে তাকিয়েছে, এমন সময় দেখতে পেল যে পথে ওরা এসেছে, জমির আল পথ ধরে, ঠিক সেই পথ ধরে কালো অন্ধকারের মতো কারা যেন পিছু পিছু আসছে। লোকটা যেই মাত্র সেটা দেখতে পেয়েছে অমনি চিৎকার করে বলে উঠল, চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, ওরা আমাদের দেখতে পেয়ে গেছে। তাড়াতাড়ি তোমায় গোসাইপুরের পথে তুলতে না পারলে। বৈকুণ্ঠর হৃদপিণ্ডটা এবার যেন ধক করে উঠল। বৃষ্টি কমে এসেছিল। ঠিক সেই সময় কিভাবে যেন আকাশের চাঁদটা মেঘের আড়াল থেকে সামান্য সরে এসেছে। সেই চাঁদের আলো পিছনের দিকের সেই কালো কালো ছায়ামূর্তিগুলোর গায়ে গিয়ে পড়তেই একটা ব্যাপার সে বুঝতে পারল। কালো মূর্তিগুলো মানুষের চেয়ে অস্বাভাবিক লম্বা। শুধু তাই নয়, তাদের হাত পাগুলো কেমন লম্বা, রোগা রোগা, আর তাদের চোখের ভেতরে যেন সাদা ধবধবে আগুনের মতো কিছু একটা জ্বলছে। বৈকুণ্ঠ চিৎকার করে ছুটতে গেল সামনের দিকে। লোকটাও বৈকুণ্ঠর আগে আগেই চলেছে গোসাইপুরের পথ ধরবে বলে। আরো খানিকটা হেঁটে আসার পরে কি যেন একটা মনে হলো বৈকুণ্ঠর। সে বলল, অনেকটা হেঁটে এলাম তো, কিন্তু কোথায়? গোসাইপুরের পথে এখনো পড়লাম না কেন? সেখানে গিয়ে তো আবার ফিরতে হবে। আরে ওই তো, ওই দেখো চলে এসছি আমরা। ওই যে গ্রাম দেখা যাচ্ছে। তোমায় ঘুর পথে এনেছি তো, তাই তাড়াতাড়ি গ্রামে চলে এসেছি। ঠিক বলেছ। এখনই গিয়ে টাকা দিয়ে
তারপর তারপর তাড়াতাড়ি ফিরতে পারবো। বড্ড দেরি হয়ে গেল, কাল ভোরের মধ্যে ফিরতে হবে। চলো। বৈকুণ্ঠ তাড়াতাড়ি এগোতে গেল সামনের দিকে। সে খেয়াল করল না তার পিছনে লোকটি হঠাৎ যেন থেমে গেছে। কালো অন্ধকারের মাঝে লোকটির চোখের ভাব আস্তে আস্তে বদলে যেতে লাগলো। শরীরটা ধীরে ধীরে বদলাতে বদলাতে পরিণত হচ্ছে একটা অদ্ভুত কালো রঙের শিয়ালে। ঠিক তখনই আশপাশের মাঠের ভিতর থেকে একসঙ্গে কতগুলো শিয়াল ডেকে উঠল। বৈকুণ্ঠর বুকের ভিতরটা কেমন যেন ধড়াস করে উঠতেই সে একবার পিছনের দিকে তাকালো। তারানাথ পাসিং শো সিগারেটে একটার পর একটা লম্বা টান দিচ্ছিল। এইবার সেটা নামিয়ে রেখে বলল, তোমরা যেসব কথা বিশ্বাস করো সেসব কথা সকলেই মানে, বুঝলে? সাধারণের মতন বিশ্বাস নিয়ে, সাধারণের মতো কথাবার্তা জেনে অসাধারণ কখনোই হওয়া যায় না। হয়তো অবিশ্বাসী হতে হয়, আর না হলে বিশ্বাসী হতে হয়। কিন্তু বিশ্বাস কি করে করব ঠাকুরমশাই? এই আপনার কথা সবসময় যে অবিশ্বাস করি এমনটা তো নয়, কিন্তু মাঝে মাঝে আপনি এমন অদ্ভুত সব কথা বলেন, সেসব কথা তো স্বপ্নেও ভাবা যায় না। তারানাথের কথার উত্তরে কিশোরী কথাটা বলেই বসল। আমি একটু ইতস্তত করলাম। এবার বিশ্বাস অবিশ্বাস নিয়ে তারানাথ এবং কিশোরীর মধ্যে যে একটা চিরদ্বন্দ্ব লেগেই আছে তার সবচেয়ে বড় প্রমাণ তো আমি নিজেই। আর এই মটলেনের ঘরে এই ঝিরঝিরে বৃষ্টি, পাসিং শো সিগারেটের গন্ধ, তেলে বাজার গন্ধ, আর যখন চারি ছিল তখন মুড়ি আর চা সহযোগে এই বিশ্বাস অবিশ্বাসের মাঝেই তো আড্ডা চলতো, তর্ক চলতো, তারানাথের গল্প গাছা চলতো। কিন্তু এখন চারি নেই, তাই চা মুড়ি এসবের ব্যবস্থা নেই বটে, তবে তেলে ভাজা আছে, সিগারেট আছে, এবং এই সব কিছুর মধ্যে যেটা রয়েই গেছে সেইটা তারানাথের সেই আদি অকৃত্রিম মুখের হাসি, আর তার সঙ্গে তার বলে যাওয়া সেই অদ্ভুত গল্পগুলো। আমি বললাম, না না, আপনি বুঝতে পারলেন না। আসলে কিশোরী বলতে চাইছে যে বিশ্বাস করবার জন্য এমন অনেক কিছু দরকার হয় যেগুলো না হলে বিশ্বাস করা যায় না। মানে দেখুন, আমরা আপনার কথা অবিশ্বাস করি না, অন্তত আমি তো করিই না। তবে কিনা ওই আশ্চর্য কিছু গল্প বলে আপনি আমাদের এমন তাক লাগিয়ে দেন না। আপনি বলুন না, ওই সব কথা বিশ্বাস করব কি করে? মানে বিশ্বাস আর অবিশ্বাসের মাঝেও তো একটা জায়গা থাকে। তারানাথ ম্লান হাসল। প্রায় শেষ হয়ে আসা পাসিং শোতে দুটো লম্বা টান দিয়ে সেটাকে এক টোকায় বাইরে বৃষ্টির মাঝে ফেলে দিয়ে বলল, এই মাঝামাঝিতেই যত সমস্যা। বিশ্বাস করা না করা তাতে আপত্তি নেই। যার প্রয়োজন বিশ্বাস করে, যার প্রয়োজন নেই অবিশ্বাস করে, তারাই হলো সর্বনাশের মূলে, বুঝলে? এটা কিন্তু মোটেই ভালো নয়। আর তার চেয়ে বড় কথা, এমন করে মাঝে মাঝে অনেক মানুষকে অদ্ভুত কিছু বিপদের মধ্যে পড়তে হয়। তারানাথ একভাবে কথাগুলো বলে চলেছিল, কিন্তু বিশ্বাস অবিশ্বাস নিয়ে যে একটা অদ্ভুত খেলা চলছে ঘরে, সেটা আমিও বুঝতে পারছিলাম। কিশোরী কোনো কথা বলল না। তারানাথ বৃষ্টির জলে হাতটাকে ধুয়ে নিল। আমি বললাম, ওসব কথা থাক না, মানে আপনি বরং একটা গল্প বলুন না। মানে ওই যে আপনার বিশ্বাস অবিশ্বাস নিয়ে যে এমন সর্বনাশ আর বিপদ রয়েছে, তেমনই কিছু বলুন না যেটা আপনি বললেন। তাহলে আমরা বুঝতে পারবো আপনি ঠিক কি বলতে চাইছেন। হ্যাঁ, সেটাই ভালো হবে ঠাকুরমশাই। আপনি ওই গল্পই বলুন, না হলে আমরা কিছুই বুঝতে পারবো না। আপনার গল্প শুনে মাঝে মাঝে অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। তারানাথ আরেকবার আমার দিকে আর কিশোরীর মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর উদাসভাবে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, গল্প শুনিয়ে তোমাদের বিশ্বাস করাতে আমার বইই গেছে। সে তোমরা বিশ্বাস করলে করো, আর না করলে না করো। তবে এই যে তোমরা আমার কাছে আসো, এই যে আমার মতো একটা অপ্রয়োজনীয় বুড়ো মানুষের সঙ্গে বসে বসে রবিবারের সকালটা নষ্ট করো, তার তো একটা দাম আছে নাকি? তারপরে এই যে তোমরা সিগারেট আনো, তেলে ভাজা আর মিষ্টি হাতে করে নিয়ে আসো, সে তো তোমাদের গল্প শোনার দক্ষিণা।
গল্প যখন তোমাদেরকে বলবো বলেছি, তাহলে বলি। আর দেরি করে লাভ কি? চারি থাকলে তোমাদের এটা ওটা করে খাওয়াতে পারতো, কিন্তু আমি তো আর রান্না করতে পারি না। কতদিন হয়ে গেল চারি বাড়ি আসেনি, বুঝলে? তারানাথের কথাটা বুঝলাম না, কিন্তু এইটা বুঝলাম তারানাথের মন কেমন করছে। অনেকদিন চারিণীকে দেখেনি, আমরাও দেখিনি। সেই ছোট্ট মেয়েটা আমরা এলে কিশোরীর কাছে লেসের ডিজাইনের জন্য বায়না করত। আর সেই মেয়েটা এখন কতদিন হয়ে গেল নেই, বিয়ে করে সংসার করছে। আমাদেরই বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সেই মিষ্টি করে কাকাবাবু বলে ডাক, একটা মিষ্টি মুখের মেয়ে। আমরা এলেই চঞ্চল হয়ে ঘরময় এটা ওটা করে বেড়াতো, নিজের হাতে পান সেজে দিত, যা করতো। তারানাথ কলকাতার এই ঘিঞ্জি গলিতে দিনের পর দিন একা থাকতে থাকতে ওর মনটা একরকম উদাস হয়ে তো উঠবেই। তো যাই হোক, তারানাথ বলতে শুরু করলো হঠাৎ করেই, কি একটা কাজে একবার বিহার প্রদেশের একটা গ্রামে গিয়েছিলাম। তা কি কাজ সেটা এতদিন পরে আর ভালোভাবে মনে নেই, তবে তেমন কিছু নয়। ওই ধরো কারোর বিপদ আপদ জাতীয় কিছু একটা হবে, তা সেই সমাধান করতেই সেইখানে গিয়েছিলাম। ফেরার সময় আর রেলগাড়িতে এলাম না, একটা স্টেশন পর্যন্ত এসে সেইখান থেকে পায়ে হেঁটে রওনা হলাম। ঘুরে ফিরে বাড়ির দিকেই ফিরব। তখন কিন্তু ওই যাকে বলে বাড়ি ফেরার জন্যই মনস্থির করেছিলাম। তা তার মাঝে ওই লোকটির সঙ্গে আমায় যেতে হলো। তা হাঁটা পথে সেইখান থেকে বাড়ি ফিরতে প্রায় মাসখানেক সময় লেগে যাওয়ার কথা। মাঝে মাঝে কোনো গৃহস্থের বাড়িতে আশ্রয় নিয়ে রাত কাটাই, তাদের অন্ন ধ্বংস করি এবং আবার বেরিয়ে পড়ি। কেউ জোরাজোরি করলে 2 দিন থেকেও যাই গ্রামে। তখন অভাব হতো না কারোর বাড়িতে। আশ্রয় নিলে 2 ভাতে ভাত এবং তার সঙ্গে থাকার জায়গাটা সাগ্রহেই দিত। তার উপরে আমি ব্রাহ্মণ, অসুবিধে হতো না ঠিকই, কিন্তু আমার ভালো লাগতো না। গরিব বেচারা মানুষগুলোর ঘাড়ে বসে অন্ন ধ্বংস করে তাদেরকে বিপদে ফেলা, আমার ঠিক পছন্দ হতো না। তাই বাধ্য না হলে কখনো আশ্রয় নিতাম না। কখনো কখনো কারোর বাড়ি থেকে ওই সামান্য কিছু খাদ্যবস্তু চেয়ে নিয়ে আমি গাছের তলাতেই রাত কাটিয়ে দিয়েছি। এইভাবে প্রায় সপ্তাহখানেক কেটে গেল। একদিন একটা ছোট গ্রামে এসে উপস্থিত হলাম। যতদূর মনে পড়ে গ্রামের নামটা রতনপুর। তা সেই গ্রামেই এক গৃহস্থের বাড়িতে গিয়েছি। বড্ড জল তেষ্টা পেয়েছিল। তা যেতেই একজন মহিলা আমাকে জল এনে দিল। তার মাথা মুখ ঘোমটায় ঢাকা। একটু পরে একটা 11 বছরের মেয়েকে সঙ্গে করে সেই স্ত্রীলোকটি আমার জন্য একটা পিতলের থালায় খানিকটা চিঁড়ে, দুধ আর বাতাসা আর একটা কাটা ফল এনে দিল। আমি অবাক হয়ে বললাম, আরে আরে করো কি? আরে এত কিছু আমি খাবো না মা, একটু জল তৃষ্ণার কারণে এখানে এসেছিলাম, সেটা তো তোমরা আনলেই, ওইটুকু আমি খাচ্ছি। আমার কথায় কিন্তু কোনো কাজ হলো না। সেই বাচ্চা মেয়েটি এবং তার মা দুজনে মিলে আমায় বেশ জোরাজুরি করেই সেই চিঁড়ে, দুধ, বাতাসা সব কিছুই খাওয়ালো। খেয়ে দেয়ে কিন্তু আমার বেশ ভালোই লাগলো। তখন দুপুরের সময়, এই সময় একটু পরে দুপুরে আবার খেতে হতো। তাই খাওয়া দাওয়া সেরে তার খড়ের বাড়িতেই দাওয়ার কাছে দেওয়ালে হেলান দিয়ে চুপ করে বসে রইলাম। এর মাঝে বাইরে বৃষ্টি নেমেছে, কোথাও চলে যাওয়ারও উপায় নেই। কথায় কথায় সেই বাচ্চা মেয়েটির সঙ্গে কথা বলতে বলতে জানতে পারলাম তার বাবা বৈকুণ্ঠ প্রায় 3 দিন হলো নিরুদ্দেশ। সে বাড়ি ফেরেনি। তার ভীষণ জ্বর হয়েছিল, সেই জ্বর অবশ্য এখন কমে গেছে। আমি থাকতে থাকতেই জমিদারের লোক এসে খাজনার কথা বলে গেল এবং এটাও বলে দিল যে 2 দিনের মধ্যে তা পরিশোধ না করলে ভিটে মাটি থেকে উৎখাত হতে হবে। আমি সবকিছুই দেখলাম, শুনলাম।
জমিদারের লোক চলে যেতেই স্ত্রীলোকটি আমার সামনে বারান্দার কাছে বসে মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে লাগলেন। আমি একটু অবাক হয়ে বললাম, কি হয়েছে মা? তোমার স্বামী কোথায় গেছে? আমি শুনলাম 3 দিন হলো সে বাড়ি ফিরে আসেনি। সেই গিয়েছিল গোসাইপুরে টাকা আনতে। গোসাইপুরে আমাদের এক পরিচিত আছে, তার ভারী ভালো অবস্থা। সেখান থেকে টাকা আনার জন্যই বলেছিলাম। সন্ধে সন্ধে গিয়েছিল, কিন্তু এখনো তো ফিরে আসেনি। লোক পাঠিয়েছিলাম গোসাইপুরে, সেইখানে নাকি সে যায়ও নি। তাছাড়া পথেও তার কেউ দেখা পায়নি। আমার আমার ভারী চিন্তা হয়। ওই যাওয়ার পথে পাতালপুরীর রাস্তা ঠাকুরমশাই, আপনি 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 আমাদের বাঁচান। উনি ফিরে না এলে আমাদের ভিটে বাটি থেকে উৎখাত হতে হবে। সে প্রায় আমার পায়ের ওপরে হুমড়ি খেয়ে পড়ে পাটা ধরতে গেল। আমি তাকে থামিয়ে দিলাম। তার নাম বিমলা আর মেয়ের নাম কমলা। কথায় কথায় জানতে পারলাম তার স্বামী বৈকুণ্ঠ। সে আমায় ধীরে ধীরে সব কথা খুলে বলতে লাগলো, যা মোটামুটি এই রকম। গ্রামের জমিদার বড্ড শক্ত প্রকৃতির। জমির খাজনা তো আছেই, তাছাড়া ভিটে মাটির জন্যেও সে খাজনা আদায় করে। আগের জমিদার কিন্তু এমনটা ছিল না। সে খাজনা নিত ঠিকই, কিন্তু জোর জুলুম করে নয়, সময় সুযোগ বুঝে। তাছাড়া খাজনার পরিমাণও ছিল অল্প। কিন্তু বর্তমান জমিদার একেবারে পাথরের মতো মানুষ। খাজনা দিতে দেরি হলে শুধু অত্যাচারই নয়, ভিটে মাটি থেকে উৎখাত করে দেওয়ার ভয় তো আছেই। তাছাড়া বাড়ি থেকে মেয়ে মানুষদের বার করে নিয়ে যাওয়া, পুরুষ মানুষদের ওপর অত্যাচার করা, এসবে অনেক সুনাম রয়েছে তার। বৈকুণ্ঠের সঙ্গে খাজনা নিয়ে একটা সমস্যা হয়। এইবারের বর্ষাকালের জন্য তার ফসল খুব একটা ভালো হয়নি। খাজনা দেওয়ার মতো অবশ্যই ছিল না। ধার বাকি যা এদিক ওদিক ছিল, ধান বেচে তাই শোধ করতে হয়েছে। এখন খাজনা দেওয়ার দিন পেরিয়ে গেছে অনেক দিন হলো, আর তাই সেদিন বিকেলে জমিদারের লোকেদের অকথ্য কথাবার্তা সহ্য করতে না পেরে বৈকুণ্ঠকে একরকম জোর করেই সে পাঠিয়েছিল গোসাইপুরে সেই আত্মীয়ের বাড়িতে, সেখান থেকে টাকা আনতে। কিন্তু তারপর থেকে আর বৈকুণ্ঠের কোনো খোঁজ নেই। তার সব কথা শুনে আমি বললাম, মা, বৈকুণ্ঠর কি হয়েছে তা তো আমি এখানে বসে বলতে পারবো না। তবে আমার মনে হয় ওই গোসাইপুরের যে পথে সে গিয়েছে সেই পথে আমায় গিয়ে খোঁজ করতে হবে। না হলে তো কোনো কিছুই বোঝা সম্ভব নয়। যাকে তোমাদের এখানেই আজকে থাকবো, আজ আর বেরোতে পারবো না। এমন বৃষ্টির মাঝে আমি রাতটা এখানেই কাটিয়ে দেব। কাল সকালে আমি গোসাইপুরের পথে রওনা দেব। বিমলাকে তো এই কথা বলে রাখলাম। সে ভীষণ ভয় পেয়েছে। সে মুখের ঘুমটা সরিয়ে ফেলেছিল। চোখে মুখে ক্লান্তি, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। ভয়ে কাঁদতে কাঁদতে সে প্রায় শুকিয়ে পাথরের মতো হয়ে গেছে। কমলার বয়সটা কম, 11 বছর। অবশ্য আমি বলছি ঠিকই, কিন্তু সঠিক মনে নেই, কমও হতে পারে। সে ফ্যাল ফ্যাল করে ফ্যাকাশে মুখে তাকিয়ে একবার তার মাকে আর একবার আমাকে দেখছে। আমি তার মাথার উপরে হাত রেখে বললাম, চিন্তা করতে হবে না কমলা, সব ঠিক হয়ে যাবে, বুঝলে মা, সব ঠিক হয়ে যাবে। আমি যখন এসে পড়েছি, আমি যাব তোমার বাবার খোঁজে। আমার কথায় কমলা যেন ভারী খুশি হয়। আমার হাতের আঙুল ধরে চুপ করে বসে থাকে। তাকে দেখে বিমলা মনে যেন শান্তি পায়। সেই রাতটা সেখানেই কোনো মতে কাটিয়ে দিলাম। বারান্দার উপরে শুয়ে রইলাম। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, আর তার মধ্যে ঠান্ডা হাওয়া। বারান্দাটা খোলা থাকলেও বৃষ্টির ছাঁট ওপর পর্যন্ত আসতে পারে না। তো সেইখানেই ঘুমিয়ে পরদিন ভোরবেলা
বিমলা আর কমলার কাছে বিদায় নিয়ে গোসাইপুরের পথে রওনা হয়ে গেলাম। তারানাথ একটু চুপ করল। বাইরের বৃষ্টিটা ঝমঝম করে পড়তে পড়তে এবার বাড়তে শুরু করেছে। সেই বৃষ্টির শব্দ, তার সঙ্গে মাঝে মাঝে ভেসে আসা ঝোড়ো হাওয়ায় বৃষ্টির অল্প ঝাপটা ঘরের ভেতরে এসে পড়ছিল। তক্তপোষের কাছে এই জায়গাটা আমাদের ভারী পছন্দের। তারানাথ আবার বলা শুরু করলো, তক্তপোষে তোমাদের সঙ্গে প্রথমবার বসেছিলাম, তারপর থেকে রবিবারের দিন এখানে বসেই তোমাদের জন্য অপেক্ষা করি। সত্যি বলছি, তোমরা যদি কোনোদিন না আসো তখন কিন্তু আমার কেমন লাগে একটা যেন। সারাটা দিন মনে হয় দূর কি যেন একটা হলো না। আর সে কথা তো আলাদা ব্যাপার, তোমাদের সঙ্গে গল্প গুজব না করলে দিনটাই যেন মাটি হয়ে যায়, ঠিক তোমাদের মতোই। আসল কথাটা হলো, আমরা ছাড়া তার কাছে কেউ গল্পগুজব করতে আসে না। বাকিরা আসে নিজেদের প্রয়োজনে, তাও মাঝে মাঝে দুই একজন। তাছাড়া এখন তারনাথ তান্ত্রিকের জীবনের উদ্দেশ্য গল্প বলা। আমাদের গল্প বলে সে যে আনন্দ পায় তা বোধহয় বাকি কাউকে বলে পায় না। যাই হোক, তারানাথ তারপর আবার বলতে শুরু করলো, পরদিন সকালে উঠে বাড়ি থেকে বেরিয়ে যেতে যাব, এমন সময় দেখি দুজন লোক, হাতে লম্বা লাঠি, মাথায় লাল কাপড় জড়িয়ে রাখা, খালি গা, পরনে খাটো করে পরা চাপা ধুতি। তারা আমাকে বাড়ি থেকে বেরোতে দেখে একবার মুখ তুলে তাকালো আমার দিকে, তারপর বলল, আরে ঠাকুর মশাই, তোমার আবার এইখানে কি দরকার? তোমাকে তো এই গ্রামে আগে দেখিনি। কথাটা বলেছিল ওদের মধ্যে একজন। সে আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে রয়েছে। আমি বললাম, আমি একজন ভবঘুরে সাধক, এই বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু তোমরা এখন এখানে এত সকাল সকাল? এই বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নেই। এই বাড়িতে একজন স্ত্রীলোক এবং তার বাচ্চা মেয়ে রয়েছে। জমিদার মশাই বলে দিয়েছে ওকে সময় দিয়ে যেতে, আর দুদিনের মধ্যে টাকা না পেলে এ বাড়ি ওদের ছাড়তে হবে। হ্যাঁ, তাই বলতে এসেছি ঠাকুর মশাই, প্রণাম নেবেন, আমরা যাই। বুঝতে পারলাম, বৈকুণ্ঠ না ফিরলে এদের আর এখানে থাকা হবে না। তাই আমি আর দেরি করলাম না। একে ওকে জিজ্ঞাসা করে সেই দিনই গোসাইপুরের পথ ধরে ফেললাম। কিন্তু পথে বৃষ্টি নামল, বর্ষাকাল, তাই বৃষ্টির মাঝে এক জায়গায় আশ্রয় নিতে হলো। গোসাইপুরের কাছাকাছি ঢুকতে ঢুকতেই প্রায় বিকেল হয়ে গেল। পথে একজন বলল, ঠাকুর মশাই, গোসাইপুর যাচ্ছেন যান, কিন্তু ওই গোসাইপুরের পথে যেতে গেলেই অনেকে কিন্তু ভুল করে পাতালপুরীর পথে চলে যায়। আসলে দুটো পথই কাছাকাছি। এই গ্রাম পেরিয়ে গিয়ে মাঠের মাঝখান থেকে দুটো পথ চলে গেছে, মাঝামাঝি গিয়ে দুটো পথ ভাগ হয়ে গেছে। একটা বড় মাঠকে ঘিরে এপার থেকে গোসাইপুরের পথ আর ওপাশ থেকে পাতালপুরীর পথটা চলে গেছে। অনেকেই ভুল করে ওই পথে চলে যায়, তারপর কিন্তু তারা আর ফেরে না। কেন ফেরে না? আর আর ওই পাতালপুরিটাই বা কি? এসব কি বলছো তুমি? ঠিক কথাই বলছি ঠাকুর মশাই। পাতালপুরীর পথ, এই তো কদিন আগে একটা লোক এই পথে এসেছিল সন্ধ্যের সময়। কি যেন নাম বললো মনে নেই। কাঁধে একটা পুঁটুলি, আর বলল গোসাইপুরে কার বাড়িতে যাবে, কি সমস্ত দরকার আছে। আমি বারবার করে সাবধান করে বললুম, ও হে, এখন যে উনি সন্ধে হয়ে গেছে, একটু পরে অন্ধকার নামবে, অন্ধকার নামলে কিন্তু পাতালপুরীর শয়তানরা জেগে ওঠে। কিন্তু আমার কথা শুনলো কই? বলল কাল সকালের মধ্যেই নাকি তাকে আবার ফিরতে হবে। আজ রাতে গিয়ে কাল ভোর ভোর সে বেরিয়ে পড়বে। এই সমস্ত দরকার আছে। টাকা পয়সার কিছু বলছিল, অথচ আপনিই বলুন ঠাকুর মশাই, টাকা পয়সা কি জীবনের চেয়ে বড়? মুহূর্তের মধ্যেই আমার বুঝতে অসুবিধে হলো না যে ওই লোকটি বৈকুণ্ঠর কথাই বলছে। তাই কথায় কথায় তার কাছ থেকে জেনে নিলাম, সেই দিন সন্ধ্যের একটু পরে সে এইখান থেকেই পথ জিজ্ঞাসা করে সামনের দিকে এগিয়ে গেছিল। আমি আর দেরি করলাম না। এই পথেই যখন বৈকুণ্ঠ গেছে, তখন এই পথেই আমাকেও যেতে হবে। বিকেল পেরিয়ে সন্ধ্যার একটু আগে আগে আমি সেই মাঠের কাছে পৌঁছালাম।
যতদূর চোখ চলে যায় দিগন্ত বিস্তৃত জমি, আর তার মাঝখান থেকে একটা পথ এগিয়ে গেছে সামনের দিকে। একটু দূরে এসে এই পথটাই মাঠটার দুপাশে সরে গিয়ে দুপাশ থেকে চলে গেছে দুদিকে। লোকটা বোধহয় এই পথের কথাই বলেছিল। মনে পড়ল লোকটার কথা। দেখুন, দিনের বেলা হলে আমি বলবো ডান দিক দিয়ে পথ ধরে সোজা চলে যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু রাতের বেলায় পথটা মাঝে মাঝে ভীষণ সমস্যা তৈরি করে। এই যে পথেই যান না কেন, ঘুরে ফিরে আপনাকে সেই গ্রামে গিয়েই পৌঁছতে হয়। ঠিক এই সময় কিশোরী একবার তারানাথের কথার মাঝখানে বলে উঠল, এটা তো অসম্ভব ব্যাপার। মানে দিনের বেলা রাতের বেলা পথের মাঝে এমন পরিবর্তন হয় কি করে? পরিবর্তন নয়, তোমরা তো জানো নানা স্থানের বিভিন্ন স্থান মাহাত্ম্য থাকে। সেই স্থান মাঝে মাঝে অশুভ কিংবা শুভ হয়ে উঠতে পারে। রাতের অন্ধকারে এমন অনেক কিছুই ঘটে যা আমাদের ধারণার বাইরে। ব্যাপারটা আমি পরে বুঝেছিলাম। আসলে ওই পথে যদি রাতের বেলা কেউ যেত, সে কোনোভাবে বিভ্রান্ত হয়ে থাকত, তাহলে তাকে ওরা ওদের সম্মোহনের টানে টেনে নিয়ে যেত সেই পাতালপুরীর পথে। তারানাথের মুখের দিকে তাকিয়ে রইলাম। তার চোখ দুটো বাইরে বৃষ্টির দিকে, যেন বাইরের দিকে তাকিয়ে সে কিছু একটা মনে করার চেষ্টা করছে। কেন জানি মনে হচ্ছিল এরপরই ভয়ঙ্কর কিছু একটা তার মুখে আমরা শুনতে চলেছি। কিছুক্ষণ চুপ করে থেকে সে আবার বলতে শুরু করলো। পথের মাঝখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ভাবলাম কি করব। দেহবন্ধন করা নেই, মানে ইচ্ছে করেই করিনি। দেহবন্ধন করা থাকলে অনেক সময় অনেক কিছু কাছাকাছি আসে না, কিন্তু আমার তো বৈকুণ্ঠকে প্রয়োজন। গোসাইপুরে সে যায়নি, বাড়িতেও ফেরেনি। তার মানে এমন কোথাও আছে, কিংবা এমন কোথাও তার থাকার সম্ভাবনা ছিল যা আসলেই ভালো নয়। অন্তত ওই লোকটার কথায় তেমনই মনে হচ্ছে। আমি সেই পথের কাছে দাঁড়িয়ে মনে মনে ভাবতে লাগলাম কি করব। এমন সময় দেখতে পেলাম একটু দূরে যেন একটা বাচ্চা মেয়ের খিলখিলে হাসি শোনা গেল। ঠিক যেমন বৈকুণ্ঠর বাড়ির বিমলার মেয়ে কমলার হাসি শুনেছিলাম, তেমনই হাসি। কানের কাছে যেন শুনতে পেলাম কমলার গলা। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, তুমি ফিরে আসবে তো? তুমি আমার বাবাকে নিয়ে? আমি চুপ করে রইলাম। অন্ধকারে ভালো করে কোনো কিছু দেখা যাচ্ছে না। একটা কি খারাপ কিছু আবার শুনতে পেলাম। চলে এসো ঠাকুর মশাই, চলে এসো, ওখান থেকে চলে এসো। বৃষ্টিটা আবার অল্প অল্প করে নামতে শুরু করেছে। বাঁ হাতের পথটা সোজা চলে গেছে, আর ডান হাতেরটা সামান্য ঘুরে। বাঁ হাতের পথের উপরে পা রাখতেই মনে হলো যেন গাটা শিরশির করে উঠল। চারপাশটা এই সন্ধে আর বৃষ্টির মাঝে অন্ধকার মতো হয়ে এসেছে। ভালো করে কোনো কিছু দেখা যায় না। গ্রামে রাতের অন্ধকারের মাঝে বৃষ্টি, সেই অবস্থা তোমরা কল্পনাও করতে পারবে না। এই কলকাতা শহরের বুকে গ্যাসবাতির আলোর মাঝে বসে সন্ধেবেলা বৃষ্টি দেখে তোমাদের মনে মনে রোমাঞ্চ জাগে ঠিকই, কিন্তু গ্রামের পথে অন্ধকারে বৃষ্টি বলি কেন, শুধু রাতের অন্ধকারে আকাশে চাঁদ না থাকলে আর হাতে আলো না থাকলে দুটো পাও সামনের দিকে এগোতে যে কি বিপদে পড়তে হবে সেটা তোমাদের ধারণার বাইরে। আমি বাঁ দিকের পথেই এগিয়ে গেলাম, কারণ বৃষ্টির সঙ্গে মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছিল। আর যখনই বিদ্যুৎ চমকে ওঠে তখনই বুঝতে পারি সোজা পথ ধরেই চলেছি। ব্যাস, তারপর আর কোথাও কিচ্ছু নেই। এই বৃষ্টির মাঝে দূর থেকে মাঝে মাঝে শিয়াল ডেকে উঠছে। বৃষ্টি কমে গেলে পথের দুপাশে ব্যাঙের ডাক শোনা যাবে। সবকিছুই অতি স্বাভাবিক, সহজ বলেই মনে হচ্ছিল, যতক্ষণ না পর্যন্ত আমি বুঝতে পারলাম আমার পেছনে পেছনে কে যেন হেঁটে আসছে। কথাটা বলেই তারানাথ চুপ করে রইল। আমি আর কিশোরী অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম।
তারানাথের গল্প বলায় এই একটা ব্যাপার আছে, হঠাৎ করে সে এমন একটা জায়গায় এসে চুপ করে যায় যে তারপরে কি হলো জানবার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকি। তারানাথ কিন্তু বেশিক্ষণ চুপ করে রইল না, একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেই দিন যদি বাঁ দিকের পথে না গিয়ে আমি ডান দিকের পথটা ধরতাম, তাহলে আমার জীবনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখতে হতো না। আমি বুঝতেও পারিনি ওই লোকটির বলা পাতালপুরি আসলে এমন কিছু হতে পারে। কিশোরী বলে উঠল, আহা ঠাকুর মশাই, আপনি বলুন না তারপরে কি হলো? অন্ধকারের মধ্যে যতই পথ চলেছি ততই যেন মনে হয় পেছনে কেউ একটা হেঁটে আসছে, অথচ পেছনে তাকিয়ে বিদ্যুৎ চমকের আলোর মাঝেও কাউকে দেখতে পাচ্ছি না। গাটা শিরশির করে উঠছে, মনে হচ্ছে বৃষ্টির জল গায়ে এসে পড়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। কে যেন সেই বৃষ্টির জলটা শুষে নিচ্ছে, আমার গা ভিজছে না। আরেকটু এগোতেই মনে হলো সামনে একটা গ্রামের মতো কিছু রয়েছে। তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে গেলাম। তোমরা বিশ্বাস করবে না কেন এত অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেন মনে হচ্ছিল আমার চারপাশে অদৃশ্য কারা যেন রয়েছে। তারা আমায় দেখছে কিন্তু কিচ্ছু করছে না, চুপ করে রয়েছে, আর আমার সামনেও আসছে না। অন্ধকারের ভেতরে তারা চুপ করে অধীর আগ্রহে এমন কিছু একটার অপেক্ষা করছে যা আগে থেকে নির্ধারিত। সেই লোকটির কথা মনে পড়ে গেল। সে আরো অনেক কথা বলেছিল, তার মধ্যে একটা কথা বলেছিল, ঠাকুরমশাই, একটা কথা বলি আপনাকে, পাতালপুরি আসলে কেমন জায়গা সে কথা কেউ জানে না। আজ থেকে অনেক বছর আগে এক সাধক আমাদের এদিকে এসেছিল। সে বলে গিয়েছিল এই গ্রামের আশেপাশেই কোথাও রয়েছে সেই পাতালপুরি, আর একবার তার দেখা যে পায় সে কিন্তু আর ফিরে আসতে পারে না। কিন্তু কিছু একটা বলতে গিয়েও সে বলতে পারেনি। আমার এখন সেই অদ্ভুত অনুভূতিটা হতে লাগলো। কেন যেন মনে হলো ওই পথের শেষে কে যেন দাঁড়িয়ে রয়েছে। আমি আরো দুটো পা সামনের দিকে এগিয়ে গেছি, ঠিক এমন সময় মনে হলো মাটির তলা থেকে একটা কাটা হাত বাইরে বেরিয়ে এসেছে। আমি এগোবার আগেই সে খপ করে আমার পায়ের কাছটা চেপে ধরল। আমি মাটির ওপরে হুমড়ি খেয়ে পড়ে যেতে যেতেও সামলে নিলাম, কিন্তু কোথায় কি? মাটির তলা থেকে তো কিচ্ছু বেরিয়ে আসেনি। অথচ আমার পায়ের কাছে ঠান্ডা একটা রক্তমাখা জলের মতো অদ্ভুত কিছুর অনুভূতি আমি পেয়েছিলাম। সে আমার পা চেপে ধরেছিল, এখনো সেইখানটা ঠান্ডা হয়ে রয়েছে। আমি টাল সামলে নিয়েছিলাম বলে মাটিতে পড়িনি। সামলে উঠতে না উঠতেই চারপাশের অন্ধকারটা যেন আরো গভীর হয়েছে বলে মনে হলো। আকাশে বিদ্যুতের চমকের আলো নেই। গ্রামটা ওই দিকেই দেখেছিলাম না, এইটা ভেবে তাড়াতাড়ি সামনের দিকে এগোতে লাগলাম। সেই অন্ধকারের মধ্যেই অল্প অল্প আলোতেও যেন গ্রামটাকে দেখতে পাচ্ছিলাম। দরজার উপরে গিয়ে ধাক্কা দিয়ে চিৎকার করে ডাকলাম, দরজা খোলো, দরজা খোলো, বাড়িতে কে আছো, দরজা খোলো। কিন্তু কেউ দরজা খুলল না। আমি অবাক হয়ে একটার পর একটা বাড়িতে ঢুকে দরজার ওপর ধাক্কাধাক্কি করছি, কিন্তু কোথাও কেউ নেই। অথচ ঘরের দরজাগুলো ভেতর থেকে বন্ধ। একটা ঘরের কাছে গিয়েছি, বৃষ্টি হচ্ছে। বারান্দায় উঠে দরজায় ধাক্কা দিচ্ছি, কিন্তু কেউ দরজা খোলেনি। কি মনে হতে এবারে জানলার দিকে এগিয়ে গেলাম, আর জানলার সামান্য যেন পাল্লাটা খোলা ছিল। সেই পাল্লাটা দিয়ে ঘরের ভেতরের দিকে সামান্য মুখ বাড়িয়ে চিৎকার করে উঠতে যাব, এমন সময় আমার বুকের ভেতরটা যেন ঠান্ডা হয়ে গেল। তোমরা বিশ্বাস করবে না, ঘরের ভেতরে যা দেখতে পেলাম তার জন্য আমি মোটেও তৈরি ছিলাম না। ঘরের ভেতরে মাটির ওপরে যেন লম্বালম্বি করে শুয়ে রয়েছে দুটো কালো লম্বা মূর্তি। তাদের শরীর মানুষের চেয়ে যেন দুগুণ বড়।
চোখ দুটো সাদা আগুনের মতো ধিক ধিক করে জ্বলছে। আমাকে জানলার কাছে দেখতে পেয়ে যেন ওরা মুখ তুলে তাকালো আমার দিকে। একটা অদ্ভুত হাসি দেখতে পেলাম তাদের মুখে। মানুষের মুখের হাসি কিন্তু এমন হতে পারে না। দাঁতগুলো বড় বড়, যেন গাল ছাড়িয়ে কানের কাছে পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আমি কিছু করে ওঠার আগেই ঘরের ভেতর থেকে শুনতে পেলাম কে যেন বলছে, দরজাটা খুলে দাও, কে একজন এসেছে, ঘরের ভেতরে ঢুকবে। মুহূর্তের মধ্যে যেন চোখের সামনেটা কেমন ঝাপসা হয়ে গেল। জানলা দিয়ে তাকিয়ে দেখি ঘরের ভেতরে একটা শতছিন্ন মাদুর পাতা, হ্যারিকেন জ্বলছে, আর সেই মাদুরের ওপরে শুয়ে রয়েছে একজন স্ত্রীলোক। একজন পুরুষ মানুষ উঠে এসেছে। সে দরজা খুলে বাইরে আমার দিকে এসে বলল, আপনি এখানে যাবেন কোথায়? কোথা থেকে আসছেন? আসুন আসুন, ঘরের ভেতরে আসুন। আমি আর কিশোরী অবাক হয়ে শুনছিলাম। এমন অদ্ভুত গল্প আমরা এর আগে কমই শুনেছি। আমি বলে উঠলাম, সে কি, একটু আগে ঘরের মধ্যে যে অন্ধকারে লম্বা লম্বা দুটো অদ্ভুত ছায়ামূর্তি দেখতে পেলেন, তারা কোথায় গেল? জানি না। আমার মাথার ভেতরটা তখন দপদপ করতে শুরু করেছে। তখন বুঝতে পারিনি, কিন্তু পরে বুঝতে পেরেছিলাম। ওই পথের মাটির ওপর পা রাখার পর থেকেই আমার উপরে, সে যাই হোক, সে আমায় ভেতরে ডাকল। ঘরের ভেতরে হ্যারিকেন জ্বলছে, বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। দূর থেকে অদ্ভুতভাবে শিয়ালের ডাক ভেসে আসছে। কি মনে হতে আমি ঘরের ভেতরে ঢুকলাম। সেই স্ত্রীলোকটি ততক্ষণে উঠে বসে পড়েছে। তার মুখ ভালো করে দেখা যায় না। সে বলল, ঠাকুর মশাই, এত রাতে আমাদের বাড়িতে এলেন? আপনাকে যে কি খেতে দিই? খেতে দিতে হবে না আমায়, আমি গোসাইপুরে যাব। বৈকুণ্ঠর খোঁজে এসেছি, কিন্তু এমন ঝড় বৃষ্টির মধ্যে হারিয়ে ফেলে এদিকে এসে পড়েছি। আচ্ছা, এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম গোবিন্দপুর। কিন্তু আপনি গোসাইপুর যাবেন বললেন? সামনে মাঠের কাছ থেকে যে রাস্তাটা ডান হাতে চলে গেছে, সেই পথ গেলেই তো গোসাইপুর চলে যেতেন। এই পথে এলেন কেন ঠাকুর মশাই? কেন এলেন বলুন তো? বৈকুণ্ঠ তো এই পথ থেকে ফিরে গেছে। ঘরের হাওয়াটা হঠাৎ যেন কেমন ঠান্ডা হয়ে উঠল। দেখি মাদুরের ওপরে পাশাপাশি উবু হয়ে বসে রয়েছে সেই স্ত্রীলোকটি এবং পুরুষ মানুষটি। এতক্ষণ আমি খেয়াল করিনি। ঘরের বাইরে এসে পুরুষ মানুষটি আমাকে ভেতরে নিয়ে গেছে, কিন্তু তার মুখটা আমি অন্ধকার থাকাতে ভালো করে দেখতে পাইনি। ঘরের দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল শুনতে পেলাম। আমার সামনে দাঁড়িয়ে থাকা দুজনের মাথাটা আস্তে আস্তে নিচু হয়ে গেল। সেইভাবেই তারা অদ্ভুত গলায় একসাথে বলছে, এই গোবিন্দপুর গ্রামে আর কেউ আসেনি ঠাকুর মশাই, কখনো কেউ আসেনি। তখন কেন এলেন না? তখন আপনি কেন? আপনার মতো কেউ সেদিন এলো না। হঠাৎ মনে হলো বাইরে প্রচণ্ড শব্দ, যেন ধুমধাম করে ঝড় আর বৃষ্টি ঘরের দরজার কাছে এসে পড়েছে। তাছাড়া যেন মনে হলো বাইরে কারা একসাথে বারান্দার কাছে এসে জড়ো হয়েছে। ঘরের ভেতরে তারা ঢুকতে চায়। সেই দুজন এবার মুখ তুলে তাকালো। আমি অবাক হয়ে দেখলাম, সেই যে সাদা আগুন দেখেছিলাম কালো ছায়া মূর্তির চোখে, এখন সেই আগুন যেন এই মূর্তির চোখে ঝকঝক করছে। তাদের মুখের দাঁতগুলো আবার আগের মতো অস্বাভাবিক বড় হয়ে লম্বা হয়ে গেছে। আমি দরজার দিকে ঘুরতেই আমার ঠিক সঙ্গে সঙ্গে মনে পড়ল আরেকটা কথা। এই কথাটা এই গ্রামে ঢোকার আগেই আমার মনে পড়া উচিত ছিল। সেই লোকটি আমায় অনেক কথা বলেছিল, আগেই বলেছি, কিন্তু এখানে আসার আগে বৈকুণ্ঠর স্ত্রী বিমলা আমাকে বলেছিল, ঠাকুর মশাই, শুনেছি ওই গোসাইপুরের পথেই আগে কোথাও একটা পাতালপুরীর পথ আছে।
সে কেমন জায়গা আমি জানি না, তবে উনি কিন্তু ওই পাতালপুরীর জন্যই সন্ধেবেলা যেতে রাজি ছিলেন না। তবে আমি তাকে জোর করে পাঠিয়েছিলাম, আপনি যাচ্ছেন যান, কিন্তু অন্ধকারের পরে ওই পথে কিন্তু বিপদ আছে ঠাকুরমশাই। বিমলার কথা মনে পড়ে গেল। তাকিয়ে দেখি কোথায় সেই হলদে আলো, কোথায় সেই ঘরের ভেতরের সবকিছু। আমি দাঁড়িয়ে রয়েছি পথের কাছে, আমার চারপাশে কালো কালো কারা যেন চক্কর দিয়ে বেড়াচ্ছে। ঠিক এমন সময় মনে হলো একটু দূর থেকে কে যেন বলল, চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন এদিকে ঠাকুরমশাই, ঠাকুরমশাই এদিকে আসুন। সঙ্গে সঙ্গে যেন সম্বিত ফিরে এলো আমার। তাকিয়ে দেখি বিদ্যুতের আলোতে একটু দূরে একটা গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে খাটো ধুতি, গায়ে একটা পাতলা ফতুয়া, আর কাঁধে একটা পুঁটুলি, মাথায় লম্বাটে চুল, রোগাটে চেহারার কেউ একজন। আমার সঙ্গে চোখাচোখি হতেই সে বলল, তাড়াতাড়ি চলে আসুন ঠাকুরমশাই, তাড়াতাড়ি চলে আসুন। আপনি তো আমার খোঁজে এসেছেন, তাই না? আমি বৈকুণ্ঠ। আসুন আসুন, ওখান থেকে বেরিয়ে আসুন, ও জায়গাটা ভালো নয়। সঙ্গে সঙ্গে যেন চমকে উঠলাম। তাকিয়ে দেখি আশেপাশের মাটির কাছটা কেমন যেন কালো অন্ধকার মতো হয়ে রয়েছে। মনে হচ্ছে আমার কোমর পর্যন্ত কেমন পাথরের মতো ভারী আর ঠান্ডা হয়ে গেছে। প্রাণপণে সেখান থেকে ছিটকে বেরিয়ে এলাম একরকম। জল, কাদা, বৃষ্টির মধ্যে দৌড়াতে দৌড়াতে গিয়ে পৌঁছালাম সেই গাছের তলায়। পেছনে তাকিয়ে দেখি গ্রামটা পেছনে পড়ে রয়েছে। আমাকে দেখতে পেয়ে বৈকুণ্ঠ বলল, ভারী বিপদে পড়ে গেছিলেন। আরে এত কিছুর পরেও ওই পথে কেন এলেন রাতের বেলা? আপনি জানেন না ওটা হলো পাতালপুরীর পথ। কিন্তু পাতালপুরি কোথায় সেটাই তো দেখতে পেলাম না। পাতালপুরীতেই তো আপনি ছিলেন ঠাকুরমশাই, আর দেখতে হবে না। ওখান থেকে যে বের হতে পেরেছেন এটাই ভাগ্য। ওখান থেকে বেরিয়ে আসা সবার কম্য নয়। অনেক বছর আগে মাত্র একজন বেরোতে পেরেছিল, আর এই আজ আপনি। ঠাকুরমশাই, আমার স্ত্রী, আমার মেয়ে, তারা কেমন আছে? সবাই ভালো আছে। তুমি বাড়ি ফিরে চলো। জমিদারের লোকেরা তোমার বাড়ির লোকেদের উপর অত্যাচার করছে খাজনার জন্য। তুমি বাড়ি না গেলে তো হবে না। যত তাড়াতাড়ি পারো বাড়িতে ফিরে যাও। অবশ্য এত রাতেই বৃষ্টির মধ্যে আমরা এখানে কি করব সেটাও একটা ব্যাপার। আমি যে এখন ফিরতে পারবো না, একটা সমস্যা আছে। আপনি একটা কাজ করুন। এই টাকা আমি জোগাড় করেছি, এই টাকাটা আমার বউ আর মেয়েকে দিয়ে দেবেন। আপনাকে আমি পথ দেখিয়ে দেব। তবে আজকে রাতটা এখানেই কাটাতে হবে। পাতালপুরী থেকে না বেরোতে পারলে ওদিকে ফিরতে পারবেন না তো। আজকের রাতটা ভালোভাবে কাটাতে পারলে হয়। বৈকুণ্ঠর কথাবার্তায় আমি অবাক হয়ে যাচ্ছিলাম। কি সমস্ত কথা বলছে সে! এত কাছে দাঁড়িয়ে আছি, তবু অন্ধকারে তার মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না। ওই বিদ্যুৎ চমকের সময় একবার দেখতে পেয়েছিলাম মাত্র। সে একটা পুঁটুলি মতো আমার হাতে দিল। আমি আর বিরক্তি না করে সেটা কোমরের কাছে জড়িয়ে রাখলাম। বৃষ্টিটা বাড়তে শুরু করেছে ঝমঝম করে। বৈকুণ্ঠ আর আমি গাছের তলায় বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকতে থাকতে আমার মনে একটা প্রশ্ন এলো, কিন্তু তখনই করতে পারলাম না। কারণ তাকিয়ে দেখি বৈকুণ্ঠ তাকিয়ে রয়েছে ওই ফেলে আসা গ্রামের দিকে। তারানাথের মুখের কথাগুলো কেমন যেন এলোমেলো বলে মনে হচ্ছিল। কিছু বোঝা যাচ্ছিল না ভালো করে। কিশোরীরও মনে হয় তাই মনে হচ্ছিল। তাই সে বলল, দাঁড়ান, আপনি বলতে চাইছেন আপনি গ্রামে ঢুকে কোনো একটি বাড়ির ভেতরে ঢুকে পড়েছিলেন, তারপর আবার গ্রামের পথে চলে এলেন, আর বৈকুণ্ঠর সঙ্গে আপনার দেখা হয়ে গেল? মানে ব্যাপারটা কি হলো ঠিক বুঝলাম না তো। তারানাথ একবার যেন হাসল, তারপর বলল, আমি নিজেই ভালো করে বুঝতে পারিনি তো তোমাদের কি বলবো বলো তো। তবে একটা কথা বলতে পারি,
বৈকুণ্ঠ না থাকলে সেদিন এই তারানাথ তান্ত্রিককেও হয়তো এক অদ্ভুত সমস্যার মধ্যে পড়তে হতো। তবে গল্পের তো এখনো শেষ হয়নি, আরও আশ্চর্যের ব্যাপার তো এখনো বাকি আছে। শোনো তবে। তারানাথ আবার বলতে লাগলো, আর আমরা চুপ করে শুনে চলতে লাগলাম তার সেই পাতালপুরীর অদ্ভুত গল্প। বৈকুণ্ঠর সঙ্গে গাছের তলায় বসে থাকতে থাকতে একসময় অবাক হয়ে অনুভব করলাম বৈকুণ্ঠ আমার পাশে নেই। গাছের তলা সম্পূর্ণ ফাঁকা, একেতেই ওই অন্ধকার, আর তার মধ্যে বৈকুণ্ঠ যদি উঠে চলেও যায় আমি তা সহজে খেয়াল করতেও পারবো না। তাই গলা নামিয়ে ডাকলাম, বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ, আরে বৈকুণ্ঠ কোথায় গেলে? বৈকুণ্ঠর কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। আমি অবাক হয়ে এদিক ওদিক খুঁজে চলেছি। এমন সময় মনে হলো গাছের পেছনের দিকে কারা যেন হঠাৎ করে এসে পড়েছে। অনেকগুলো পায়ের শব্দ শুনতে পাচ্ছি। আমি উঠতে যাব, এমন সময় মাথাটা কেমন যেন ঘুরে উঠল। তাকিয়ে দেখি কোথায় বৈকুণ্ঠ, কোথায় সেই গাছের তলা। আমি বসে রয়েছি সেই ঘরের ভেতরে। ওপাশে অন্ধকারে হ্যারিকেনের অল্প আলোতে সেই দুজনকে দেখতে পাচ্ছি, তাদের সেই হিংস্র চেহারা। কিন্তু ওটা কি? দুটো হাতে তারা যেন হিংস্রভাবে কিছু একটা ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। ভালো করে সেই দিকে তাকাতে দেখতে পেলাম যেটা তারা ছিঁড়ে ফেলার চেষ্টা করছে সেটা অন্য কিছু নয়, একটা মানুষের শরীর। তার মাথাটা নেই, তার শরীরের মাংস হাড়গোড় যেন হিংস্রভাবে তারা টানতে টানতে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। তখনই হঠাৎ দরজাটা কি করে যেন খুলে গেছে। বাইরে থেকে যেন দলে দলে অন্ধকার ধোঁয়ার মতো ঘরের ভেতরে এসে ঢুকতে শুরু করেছে। আর তার সঙ্গে সঙ্গে সেই দুটো মূর্তি যেন মাঝে মাঝে অদ্ভুতভাবে হাসতে হাসতে আমার দিকে তাকাচ্ছে আর বলছে, পাতালপুরীতে একবার কেউ ঢুকে পড়লে সে আর এইখান থেকে বাইরে বেরোতে পারবে না, কোনোদিনও না, বাইরে বেরোতে পারে না। এই প্রথমবার বুঝতে পারলাম আমি সম্মোহনের মাঝে আটকে পড়েছি। ওই যে গ্রামে প্রবেশ করার পরে পথের মাঝখানে সেই একটা হাত দেখতে পেয়েছিলাম মাটির তলা থেকে বাইরে বেরিয়ে এসেছে, তখন থেকেই আমার সঙ্গে কিছু একটা হয়েছে। দেহবন্ধন করে রাখলেই বোধহয় ভালো হতো। এবার মৃতদেহটাকে তারা দু হাতে জাপটে ধরে ছুঁড়ে ফেলে দিল এক পাশে। সেটা আমার ডান দিকে এসে পড়ল, আর তাকিয়ে দেখি কোথায় মৃতদেহ। সেই শরীরটা রক্তাক্ত, মুখটা অদ্ভুতভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আর সেইভাবেই সে আমার দিকে তাকিয়ে কোনো মতে বলছে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, কি হয়েছে ঠাকুর মশাই? আমি যেন পাথরের মতো হয়ে গেছি, কি করব বুঝতে পারছি না। ওই অবস্থাতে বৈকুণ্ঠ এই কথা আমায় বলছে কি করে সেটা বুঝতে বুঝতেই হঠাৎ মনে হলো বৈকুণ্ঠ আবার বলছে, আরে কি হলো ঠাকুর মশাই? আরে অমন ভাবে তাকিয়ে আছেন কেন? বৃষ্টি একটু কমুক, আমরা এখান থেকে বেরিয়ে যাব। কথাগুলো শুনতে পাচ্ছি বটে, কিন্তু বৈকুণ্ঠ পড়ে আছে মাটির উপরে। সামনে থেকে সেই দুটো মূর্তি এবার ঠিক শিয়াল যেভাবে এগিয়ে আসে তেমনভাবে হামাগুড়ি দিয়ে আমার দিকে এগোতে লাগলো। মনে হলো কারা যেন বাইরে থেকে ছুটে আসছে, তারা এই ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করবে। দরজাটা যেন আবার কখন বন্ধ হয়ে গেছে, সেই দরজার উপর ঝড় বৃষ্টির মতো হামলে পড়বে ওরা। মূর্তি দুটো আমার আরো কাছাকাছি এসে পড়েছে। সাদা সেই আগুন আর তার সঙ্গে বিভৎস মুখ দেখে আমার শরীরটা কেমন যেন শিরশির করে উঠল একবারের জন্য। শিয়ালের মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে। ঠিক এমন সময় এমন একটা ব্যাপার মনে হলো, মাথাটা যেন আবার ঘুরে গেল। তাকিয়ে দেখি বৈকুণ্ঠ আমার সামনে বসে আছে। সে বলছে,
হলো ঠাকুর মশাই? আরে অমনভাবে তাকিয়ে আছেন কেন? আপনার কি শরীর খারাপ লাগছে? আশেপাশে তাকিয়ে দেখি কোথাও কিচ্ছু নেই, না সেই ঘর, না সেই বিভৎস দুটো মূর্তি, আর না বৈকুণ্ঠের সেই বিভৎস ক্ষতবিক্ষত শরীর। আমি তাড়াতাড়ি বলে উঠলাম, জায়গাটা ভালো নয় বৈকুণ্ঠ, এখান থেকে চলে যাওয়াটা দরকার। জায়গাটা অশুভ, এখানে বেশিক্ষণ থাকলে কিন্তু সমস্যায় পড়ব। বৈকুণ্ঠ বোধহয় কিছু একটা বুঝতে পারছিল। সে চুপ করে রইল। অন্ধকারের মধ্যে সে বারবার গ্রামের দিকে তাকিয়ে দেখছে। আমি আর বৈকুণ্ঠ সেইখানে বসে রয়েছি। একসময় আমি বললাম, আচ্ছা বৈকুণ্ঠ, এর আগে যারা এই পথে এসেছে শুনেছি পাতালপুরীতে গিয়েছে, কিন্তু পাতালপুরী কোন জায়গায় আমি তো ঠিক বুঝতে পারছি না। তবুও তারা যে আর ফিরতে পারেনি সেটাও জানি। তুমিও তো এইদিকেই এসেছিলে, তাহলে তোমার তো কিছু হয়নি। বৈকুণ্ঠ ম্লান হাসল। আমার কথার কোনো উত্তর করল না সে। অন্ধকারের মধ্যে তার হাসিটা ভালো করে দেখতে পেলাম না বটে, তবে অনুভব করতে পারলাম। এমন সময় বাতাসে কিসের যেন একটা গন্ধ পেল বৈকুণ্ঠ। দু তিনবার নাক টেনে সেটা যেন বোঝার চেষ্টা করে নিয়ে সে বলল, এখানে আর থাকা যাবে না ঠাকুর মশাই, চলুন ওই মাঠ পেরিয়ে আমাদেরকে ওপারে গোসাইপুরের দিকে চলে যেতে হবে। এখানে বেশিক্ষণ থাকলে বিপদ হবে, রাত বাড়ছে। আসুন, আমার সঙ্গে আসুন। এতক্ষণ একটানা সমস্ত কথা শুনে চলেছিলাম আমি আর কিশোরী। এবার তারানাথের কথা মাঝপথে থামিয়ে দিয়েই কিশোরী বলে উঠল, হ্যাঁ, কিন্তু আপনার তো তন্ত্রমন্ত্র অনেক কিছুই জানা ছিল, তাহলে আপনি তা দিয়ে কিছু করতে পারলেন না? ওহে ছোকরা, সিদ্ধি লাভ আমি কখনো করতে পারিনি। সামান্য যেটুকু জানা ছিল তা খুব বেশি কিছু নয়। তা সাধারণ বিপদের ক্ষেত্রে কাজে লাগানো যায়। তাছাড়া বিপদের সময় মধুসুন্দরী দেবী কাল ভৈরব বারবার আমাকে রক্ষা করেছে, সে কথা ঠিক, কিন্তু সব কিছুরই একটা নির্দিষ্ট জায়গা রয়েছে। যে জায়গার কথা আমি বলছি সেটা আসলেই অশুভ একটা জায়গা। অবশ্য সেই কথা তোমাদেরকে পরে বলছি। সেখানে তন্ত্র মন্ত্র সাধারণ ক্রিয়া সেইভাবে কাজ করে না। দেহবন্ধন করা থাকলেও হয়তো কিছুটা সাহায্য হতো, কিন্তু আমি নিজেই সেই কাজটা করিনি। বৈকুণ্ঠর কথা শুনে গাছের তলা থেকে উঠে পড়লাম। গাছের এক পাশ থেকে নেমে মাঠের দিকে এগিয়ে গেলাম। মাঠের আলপথ ধরে হেঁটে চলে যাওয়া যাবে। মাঠের কাছাকাছি পর্যন্ত গেছি, এমন সময় বুঝতে পারলাম আমাদের সামনে আলপথের ওপরে কে যেন দাঁড়িয়ে রয়েছে। বৈকুণ্ঠ প্রায় চিৎকার করে বলল, আবার এসেছিস? তুই আবার এসেছিস? এইবার আর আমি তোকে সফল হতে দেব না। ঠাকুর মশাইকে কিছুতেই নিয়ে যেতে দেব না। ঠাকুর মশাই, আপনি আমার সঙ্গে আসুন। বৈকুণ্ঠ কিন্তু আপনাকে গোসাইপুরে নিয়ে যেতে পারবে না, সে আপনাকে বাঁচাতে পারবে না। ওর সঙ্গে এখানে থাকলে কিন্তু আপনাকে মরতে হবে। কথাগুলো আমি শুনতে পেলাম ওই সামনের দিকে এসে দাঁড়ানো সেই মূর্তিটার দিক থেকে। কালো লম্বা মূর্তিটাকে ভালোভাবে দেখা যায় না। বৈকুণ্ঠ আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। সে কোনো কথা বলছে না, যেন মনে হচ্ছে সামনের সেই মূর্তিটাকে দেখে সে থমকে গিয়েছে কিংবা ভীষণ রেগে উঠেছে। আমি বললাম, দেখো বৈকুণ্ঠ, আমাদের গোসাইপুর যাওয়া নিয়ে কথা, তো ওর সঙ্গে যাই কিংবা আমরা দুজনে যাই, ব্যাপারটা তো একই। ও পথে যেতে তো আর কোনো আপত্তি নেই। আমার কথায় কেমন যেন চমকে উঠল বৈকুণ্ঠ। আমার দিকে ঘুরে তাকালো। ততক্ষণে তাকিয়ে দেখি বৈকুণ্ঠর মুখটা যেন কেমন হয়ে গেছে। বৃষ্টি কমে এসেছিল, মাঝে মাঝে মেঘ ডাকছিল। দূর থেকে ভেসে আসা সনসন হাওয়ার শব্দ, গাছপালার নড়াচড়ার শব্দ, আর ধানের ক্ষেতের মাঝে দিগন্ত বিস্তৃত জমি তখন ফাঁকা, কোথাও চাঁদ নেই। কালো মেঘে আকাশটা ঢেকে না থাকলে জ্যোৎস্না আলোকিত এই মাঠ দেখে মন ভরে যেত। কিন্তু সেইখানেই এখন এই দুই অজানা লোকের সঙ্গে দাঁড়িয়ে আমার কেমন যেন গা ছমছম করে উঠছিল।
এমনটা সচরাচর হয় না। আমি তারানাথ তান্ত্রিক। আমার জীবনে এর থেকে অনেক বেশি চরম বিপদ দেখা আছে, কিন্তু কিন্তু এই গ্রামের দিকটাতে প্রবেশ করার পর থেকেই এমনটা হওয়ার জন্য আমার মনে পড়ল গ্রামের পথে সেই লোকটার বলা কথাগুলো। আজ পর্যন্ত পাতালপুরীতে যে গেছে সে কিন্তু আর ফিরে আসতে পারেনি ঠাকুরমশাই। পাতালপুরী কেমন জায়গা সে কথা আর কেউ বলতে পারেনি। একমাত্র একজন সাধু সেখানে গিয়ে ফিরে আসতে পেরেছিল, সেও তেমন কিছু বলেনি। ঠাকুরমশাই, আবারও বলছি, আমার কথা শুনুন, আমার সঙ্গে আসুন। বৈকুণ্ঠর সঙ্গে থাকলে কিন্তু আপনাকেও মরতে হবে। ঠিক যেমন ভাবে বৈকুণ্ঠকে মরতে হয়েছে, তেমন ভাবে আপনাকেও। কথাটা বলে সে সেই মুহূর্তে যেন হাসতে লাগলো। ঠিক সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। বৈকুণ্ঠ আমার থেকে একটু দূরে ছিল, তার শরীরটা যেন হঠাৎ করেই আরো বেশি অন্ধকার হয়ে গেছে। আমি প্রায় চিৎকার করে বলতে গেলাম, বৈকুণ্ঠ, তার মানে তুমি? বৈকুণ্ঠ আমার কথার উত্তর দিল না। সে একবার মুখ ঘুরিয়ে তাকালো। বিদ্যুৎ চমকের আলোতে আবার দেখতে পেলাম বৈকুণ্ঠর মুখটা যেন কেমন ফ্যাকাশে, তার চোখের কোণে জল। সে সামনের দিকে ঘুরল, আর মুহূর্তের মধ্যেই বৈকুণ্ঠের শরীরটা যেন স্বাভাবিকের চেয়ে খানিকটা বড় হয়ে গেল। আমি বেশ বুঝতে পারছি বৈকুণ্ঠর চোখের ভেতরেও সেই সাদা আগুন রয়েছে। তার মুখটা আগের থেকে বিকৃত হয়ে গেছে। সামনের সেই ছায়ামূর্তিটা খিলখিল করে হেসে উঠে বলল, এখান থেকে যারাই পালাবার চেষ্টা করে তাদের যে আমার হাতেই পড়তে হয়। বৈকুণ্ঠ, ঠাকুর মশাইকেও পড়তে হবে। তুই কি মনে করেছিস ঠাকুর মশাই এখান থেকে পালাতে পারবে? আমি থাকতে ঠাকুর মশাইয়ের কোনো ক্ষতি করতে পারবি না। সে আমার জন্যই এখানে এসেছে। আমি তার কিচ্ছু হতে দেব না। চোখের সামনে সেই বিভৎস দুই মূর্তির মধ্যে যেন বাক যুদ্ধ চলতে লাগলো। গোটা মাঠ জুড়ে তখন ঝড় উঠেছে। আমি পথের একপাশে চুপ করে দাঁড়িয়ে রয়েছি। তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারি যে সেই গ্রামে পা দেওয়ার পরেই আমার সমস্ত শক্তি, ক্ষমতা সবকিছুই কেমন যেন নিস্তেজ হয়ে পড়েছিল। তার জন্যই আমি ভয় পেয়েছিলাম। না হলে এমন বিপদের মাঝে একটা গোপন মন্ত্র উচ্চারণ করে একটা গুহ্য দ্রব্য ব্যবহার করলে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু সেই কাজটা আমি করতে পারছিলাম না। তার বদলে বৈকুণ্ঠকে উদ্দেশ্য করে বললাম, বৈকুণ্ঠ, তোমার স্ত্রী, তোমার মেয়ে যে তোমার জন্য পথ চেয়ে বসে আছে, তাদের কি হবে? বৈকুণ্ঠ, তুমি আমার সাথে চলো, এখানে সময় নষ্ট করো না। বৈকুণ্ঠর গলাটা শুনতে পেলাম, যেন একটা অদ্ভুত হাহাকার তার গলা থেকে বাইরে বেরিয়ে এসেছে। আর তারপরেই সেই কালো মূর্তিটা যেন অন্ধকারের মধ্যে সামনে এসে বৈকুণ্ঠর লম্বা মূর্তিটার উপরে ঝাঁপিয়ে পড়ল। তারপরে সে কি ভীষণ লড়াই! অবাক হয়ে দেখলাম বিদ্যুৎ চমকের আলোতে দুটো মূর্তি কোথায়। কালো মস্ত বড় বড় দুটো শিয়াল জমির আলপথের ওই পাশে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে যেন একে অপরকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করছে। আমি চুপ করে দাঁড়িয়ে পাথরের মতো দেখতে লাগলাম সেই দৃশ্য। তারানাথ উদাস মুখে বাইরের দিকে তাকিয়ে রইল। গোটা ব্যাপারটাতে আমরাও অবাক হয়ে গিয়েছিলাম যে মারা গেছে সেই মৃত একটা মানুষ এতক্ষণ ধরে তারানাথের সঙ্গে ছিল, অথচ সে কিছুই বুঝতে পারেনি। কিন্তু অতৃপ্ত আত্মার উপস্থিতি তো সে আগে থেকেই বুঝতে পেরে যায়। তাহলে কি সে ঠিকই বলেছে? ওই গ্রামে পা দেওয়ার পরেই তার সমস্ত ক্ষমতা আর শক্তি সত্যি নিস্তেজ হয়ে পড়েছিল। কিশোরী বলল, কিন্তু ওই ছায়ামূর্তিটা কে ছিল যে ওই মাঠের মাঝখানে আপনাকে আর বৈকুণ্ঠকে আটকাচ্ছিল? আর পাতালপুরীটাই বা কোথায়, সেটা তখনও আপনি দেখতে পেলেন না?
তারানাথ মিটিমিটি হাসল। তারপর সিগারেটের বাক্স থেকে আর একটা সিগারেট বার করে তাতে অগ্নিসংযোগ করতে করতে বলল, পাতালপুরি কোথায় সে কথা একদম শেষে বলবো। আমিও তখন বুঝতে পারিনি যে পাতালপুরিটা কোথায়। সেটা জেনেছিলাম অনেক পরে, তবে সেই রাতে নয়, পরের দিন সকালে। আমি দেখতে পাচ্ছিলাম দুটো শিয়াল একভাবে লড়াই করে চলেছে। কখনো একরকম বিকট চিৎকার শুনতে পাচ্ছি, আবার কখনো অদ্ভুত স্বরে গজরানি। ঠিক এমন সময় আবার সেই আগের মতো অনুভূতিটা হলো, ওই যে যেন আশেপাশে কারা এসে পড়েছে। পেছনের দিকে তাকিয়ে দেখতে পেলাম বিদ্যুৎ চমকের আলোতে ধানের জমির আলপথ বেয়ে, তোমরা বিশ্বাস করবে না, যেন অনেক কালো মূর্তি কাতারে কাতারে সেই মুহূর্তে এগিয়ে আসছে। গ্রামেগঞ্জে বন্যা দুর্ভিক্ষ হলে, গ্রামের পর গ্রাম ডুবে গেলে গ্রামের লোকেরা এক জায়গায় আশ্রয় নিত। তারপরে সেখানে ত্রাণ হিসেবে তাদের খাবার দাবার বা এটা ওটা দেওয়া হতো। কখনো কখনো বাইরে থেকেও মানুষ খাবার এনে দিত। তখন কাতারে কাতারে মানুষ জল, ডাঙা সেই সব পেরিয়ে সেই খাবারের জন্য ছুটত। ঠিক তেমনি কালো ছায়ামূর্তির দল দেখতে পেলাম। তারা আমাদের দিকে এগিয়ে আসছে, অথচ তারা কিন্তু ছুটছে না, শান্ত ভঙ্গিতে এগোচ্ছে। এমন সময় সামনের সেই শিয়ালটা যেন একবার চিৎকার করে উঠল। সেই রক্ত জল করা চিৎকার শুনে কি মনে হলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এমন সময় একটা ব্যাপার ঘটল। হঠাৎ করেই দেখতে পেলাম বৈকুণ্ঠ আমার সামনে এসে দাঁড়িয়েছে, আর সে বলছে, ঠাকুর মশাই, এক্ষুনি চলুন, আপনাকে এখান থেকে বের করে দিতে হবে। আমার তখন কিছু বলার মতো অবস্থা বা ক্ষমতা কোনোটাই অবশিষ্ট নেই। আমি তার সঙ্গে উঠে পড়লাম। মনে হলো চারপাশ থেকে প্রচণ্ড বেগে হাওয়া শোঁ শোঁ করে ধেয়ে আসছে আমাদের দিকে। বিদ্যুৎ চমকের আলোতে একবার পেছনের দিকে তাকিয়ে দেখতে পেয়েছিলাম সেই কালো কালো ছায়ামূর্তিগুলো এখন আর নেই। তাদের বদলে যেন ছিন্ন ভিন্ন রক্ত মাংসের শরীর নিয়ে এগিয়ে আসছে অনেক মূর্তি। তাদের কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর শরীর থেকে খুবলে খাবলে মাংস তুলে নেওয়া হয়েছে। যেন এক একটা জীবন্ত পচা গলা মৃতদেহ আমাকে ধরার জন্য এগিয়ে আসছে এই দিকে। পেছন থেকে আবার শুনতে পেলাম সেই লোকটির কণ্ঠস্বর। সে বলল, পাতালপুরি থেকে কেউ ফিরে যায়নি এর আগে, একজন ছাড়া। আবার একজন ফিরে যাচ্ছে। তবে মনে রাখিস একবার যদি পাতালপুরি থেকে কেউ ফিরে যায়, তার শেষটা কিন্তু ভালো হয় না। সেই দিকে তাকাবার আর দরকার ছিল না। বৈকুণ্ঠ যেন হাওয়ার মতো এগিয়ে চলেছে। তার সঙ্গে সঙ্গে কিভাবে যে আমি সেই জমি পেরিয়ে, আলপথ পেরিয়ে, এত বড় মাঠ পেরিয়ে গোসাইপুরের পথে গিয়ে উঠলাম, সেটা আমারও ভালোভাবে মনে পড়ে না। তখন যেন হৃৎপিণ্ড ফেটে বাইরে বেরিয়ে আসতে চাইছে। গোটা শরীর ক্লান্ত হয়ে পড়েছে। পথের মাঝখানে প্রায় চিত হয়ে শুয়ে পড়ে বললাম, ওরা কারা ছিল? কারা ছিল? এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বৈকুণ্ঠ আমার পাশে বসে আছে। ততক্ষণে রাত প্রায় শেষ হতে চলেছে। পূব আকাশের দিকটা যেন লালচে হবে বলে মনে হচ্ছে। বেশ বুঝতে পারছি রাতটা শেষ হয়ে গেলেই বৈকুণ্ঠকে আর দেখতে পাবো না। বৈকুণ্ঠর চোখ ভরা জল। বৃষ্টি আবার নেমেছে। আমি আর বৈকুণ্ঠ দুজনেই বৃষ্টির মধ্যে ভিজছি, আর তার সঙ্গে ঝিলিক দিয়ে ওঠা বিদ্যুতের আলোতে বৈকুণ্ঠর মুখের দিকে তাকাতেই মনে হলো বৃষ্টির জলের সাথে তার চোখ থেকেও জল বের হচ্ছে। বৈকুণ্ঠ বলল, গোবিন্দপুরে আজ থেকে অনেক বছর আগে হঠাৎ করে একটা মারণ রোগ দেখা দিয়েছিল। কি রোগ কেউ জানে না, কিন্তু দেখতে দেখতে একটা রাতের মধ্যেই
সবাইকে ধরে নিয়েছিল সেই মারণ রোগ। এদিকে গোবিন্দপুর থেকে আশেপাশের গ্রামগুলো তখন অনেক দূরে। মাঝের গ্রাম বলতে কিছুই নেই। এক ওই আমাদের গ্রাম রতনপুর, তাও এখান থেকে অনেকটা দূরে। আশেপাশের কাছাকাছি কোনো গ্রামে যেতে গেলেও এক বেলা পার হয়ে যাবে। এক রাতের মধ্যে সেই মারণ রোগ এমন ভাবে ধরলো সবাইকে, কেউ পালাতে পারল না। সবাই দুর্বল। যারা তবুও সকালের দিকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো, নানাভাবে তারা গ্রামের পথে এখানে ওখানে মাঠে ছড়িয়ে ছিটিয়ে মরে পড়ে রইল। একটা দিনের মধ্যে গোটা গ্রামটা যেন শ্মশান হয়ে গেল। কেউ বুঝতেই পারল না গ্রামের একমাত্র দিঘির জলে কোনোভাবে দূষিত কিছু মিশে গিয়েছিল, আর সেই জল খেয়ে একদিনের মধ্যে এমন অবস্থা, কেউ মরে পড়ে রইল পথে ঘাটে মাঠে, কেউ ঘরের ভেতরে। কিন্তু প্রায় 7 দিন কেটে যাওয়ার পরেও এই পথে কেউ এলো না। তখন এই পথে বিশেষ কেউ আসতেও চাইতো না। এদিকে আসার কোনো দরকার পড়তো না। শিয়াল কুকুর শকুনে টেনে টেনে মৃতদেহগুলো খেলো। পচে গলে যাওয়া মৃতদেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রইল। তারপর এক সময় এই পথে মানুষ এলো। তারা যতদিনে সব জেনে সাহায্য করতে এসেছে, ততদিনে অর্ধেক মৃতদেহ মাটির তলায় চলে গেছে, আর বাকি অর্ধেক মৃতদেহ পচে গলে প্রায় কঙ্কাল হয়ে গেছে। যারা এই গ্রামে প্রথম থাকতে এলো, তারাই সবকিছু পরিষ্কার করে সব মৃতদেহ তুলে ওই মাঠের কাছে পুঁতে দিয়েছিল। দেখছেন তো ঠাকুর মশাই, এই মাঠের জমিতে কখনোই ফসল হয় না। তারপর আমি অবাক হয়ে প্রশ্নটা করে বসলাম বৈকুণ্ঠকে। বৈকুণ্ঠ আবার হেসে বলল, যারা বলে এই পাতালপুরি থেকে ওই সাধু বাইরে বের হতে পেরেছিল, তারা মিথ্যে কথা বলে। আসলে ওই সাধুই সেই গ্রামের সমস্ত মৃত অতৃপ্ত আত্মাদের জাগিয়ে তুলেছিল। এই গ্রামে সে প্রায় মাসখানেক থেকে গোটা গ্রামটাকে অভিশপ্ত করে তুলেছিল। গ্রামে মারা যাওয়া মানুষদের আত্মাকে জাগিয়ে তাদের বেঁধে ফেলেছিল এর মাঝে। এই জমি পেরিয়ে গোসাইপুর পর্যন্ত ওরা আসতে পারবে না, যাতে এই গ্রামের কাছাকাছি কেউ অন্ধকারে এলে তাকে ওই গ্রামে নিয়ে যেতে পারে ওরা। এই জমি পেরিয়ে গোসাইপুর পর্যন্ত ওরা আসতে পারবে না, যাতে এই গ্রামের কাছাকাছি কেউ অন্ধকারে এলে তাকে ওই গ্রামে নিয়ে যেতে পারে ওরা। আর তারপর তাকে শেষ করে দিলে একটু একটু করে ক্ষমতা বাড়বে সেই তান্ত্রিকের। আজ পর্যন্ত যারা মরেছে তারা সকলেই এই রাস্তায় বন্দী হয়ে আছে এইখানে, আর তাদের থেকে শক্তি নিয়ে নিজের কাজে লাগাচ্ছে তান্ত্রিক। বৈকুণ্ঠের কথা অবিশ্বাস করতে পারলাম না। এমন কথা আমি আগেও শুনেছি। অনেক শয়তান তান্ত্রিক নানা জায়গায় এমন মৃত মানুষদের সেনা তৈরি করে রাখে, সেখানে কেউ গিয়ে পড়লেই মরবে, আর তারা ক্ষমতার অংশ যুক্ত হবে তারই সঙ্গে, এবং সে নিজের মতো কাজে লাগাতে পারবে চাইলে সেই আত্মাটাকে। আর তোমার কি হয়েছিল? বৈকুণ্ঠ যা জানালো তাতে বুঝলাম যে সে এখানে আসতে চায়নি, কিন্তু তার স্ত্রী জোর করেছিল। কারণ জমিদারের লোকেরা প্রায় গ্রাম শুদ্ধ লোকের সামনে তাকে মাটিতে ফেলে প্রচুর মেরেছিল। আসলে প্রতিবারেই ফসল ঠিকঠাক হয়, কিন্তু সেইবারে ঠিকঠাক হয়নি। তাই সে ঝোঁকের মাথায় বেরিয়ে পড়েছিল গোসাইপুরের উদ্দেশ্যে। সেইখানে তার এক পরিচিত থাকে, তার থেকে অর্থ নিয়ে আসার জন্য। কিন্তু তখন সে কি আর বুঝতে পেরেছিল যে এমন কাণ্ডটা তার সঙ্গে ঘটবে? আমি তাকে জিজ্ঞাসা করলাম, বৈকুণ্ঠ, তুমি যে আমায় পুঁটলিটা দিলে তাতে তো বেশ অর্থ রয়েছে বুঝতে পারছি, তাহলে সেটা কোথা থেকে এলো? সেদিন পাতালপুরি পেরিয়ে
মাঠ পর্যন্ত নেমে পড়েছিলাম। তারপর সেই মাঠের কাছে এসে একজনের সঙ্গে দেখা হলো। সে আমায় ওই গোসাইপুর পর্যন্ত পৌঁছে দেবে বলে আমায় নিয়ে গেল মাঝের পথে। আমিও এত না ভেবে তার সঙ্গে গেলাম, কিন্তু গোসাইপুর ভেবে তার সঙ্গে যেখানে গেলাম সেটা আসলে গোসাইপুর নয়, তা ওই পাতালপুরি ছিল। তা তখনও বুঝতে পারিনি। সেখানে গিয়ে অর্থ জোগাড় করলাম। তারপরে যখন সেখান থেকে ফিরে আসব তখনই বুঝতে পারলাম মায়ার বাঁধনে পড়ে গেছি। এমন অশুভ মায়া, যে মায়া কাউকেই বেঁচে ফিরতে দেয় না। আপনিও তো গিয়ে পড়েছিলেন ওই ঘরের মধ্যে, মনে নেই? মনে পড়ে গেল, ঘরের মধ্যে সেই নারী পুরুষের বিভৎস মূর্তি দেখার কথা। এমনকি বৈকুণ্ঠের মৃতদেহ পর্যন্ত দেখতে পেয়েছিলাম। আমার মনের কথা বুঝতে পেরেই বোধহয় বৈকুণ্ঠ বলল, ওই পুঁটুলির মধ্যে সত্যি সত্যি টাকা আছে, আপনি নিয়ে যান। খাজনাও দেওয়া যাবে। তাছাড়াও অন্য ভালো কোনো গ্রামে গিয়ে সেখানে নতুন কোনো জমিতে বসবাস করতে পারবে আমার স্ত্রী আর মেয়ে। এটা আমি কোথা থেকে জোগাড় করেছি তা বলবো না, তবে আপনি নিয়ে যান। আপনি এটা পৌঁছে দেবেন ওদের কাছে। তার জন্যই আমি আপনার সঙ্গে এখানে আসার পর থেকে ছায়ার মতো রয়েছি। আপনার মনে নেই, গ্রামের সীমানায় পা দেওয়ার পরে আপনি কারোর উপস্থিতি অনুভব করতে পেরেছিলেন? কিশোরী নিজের কৌতূহল চাপতে না পেরে ফের কথার মাঝে বলে উঠল, গ্রামের জমিতে পড়ার পরে আপনি বুঝতে পেরেছিলেন বারবার আপনার পেছন পেছন কেউ হেঁটে আসছে। সেটা তাহলে আর অন্য কেউ নয়, বৈকুণ্ঠই ছিল। কিন্তু একটা কথা তো এখনো বুঝতে পারলাম না ঠাকুরমশাই, পাতালপুরিটা কোথায় গেল, আর সেটা আসলে কি? আমি বোধহয় বুঝতে পারছিলাম তারানাথ কোন পাতালপুরীর কথা বলছে, কিন্তু কিশোরীর কথার উত্তরে তারানাথ বলল, বৈকুণ্ঠ এর পরে উঠে পড়ল। বুঝতে পারলাম পূর্ব দিকের আকাশটা লালচে হয়ে আসবে একটু পরেই, তাই বৈকুণ্ঠ আবার চলে যাচ্ছে। আমি বললাম, কিন্তু কিন্তু তাহলে আমি এখান থেকে কি শুধু এই পুঁটুলিটাই ফেরত নিয়ে যাব? আমি কি তোমার জন্য কিছুই করতে পারবো না? শুধু আমার একার ক্ষমতা হতো না আপনাকে এখান থেকে বের করার। অদৃষ্টে এমন কেউ ছিল যে আপনাকে এখান থেকে বারবার রক্ষা করে গেছে। এমনকি আপনি এখানে ঢোকার পরে আপনাকে এখানে আসতে পর্যন্ত বারণ করেছে, কারণ আমি নিজের চোখে তাকে দেখেছি। কিন্তু আপনি এসেছেন। পাতালপুরিতে ঢুকলে কারোর কোনো সমস্যা হয় না, কিন্তু এখান থেকে বেরিয়ে আসার সময় আসল বিপদ দেখা যায়, যেমন আমার হয়েছিল। কিন্তু আপনি বেঁচে গেছেন। পূর্ব আকাশে আলো দেখা দেবে একটু পরে। আমার আর এখানে থাকা চলে না। আমার স্ত্রী আর মেয়েকে বলবেন আমি বাঁচার অনেক চেষ্টা করেছিলাম, তারপর ওরা আমার কি অবস্থা করেছিল। ঠাকুরমশাই, আপনি দেখবেন। কথাটা শুনে গাটা কেমন শিরশির করে উঠেছিল, কিন্তু আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। কিভাবে যেন হঠাৎ করে চোখের সামনে বৈকুণ্ঠ কেমন বদলে গেল। দেখলাম তার একটা চোখ নেই, মুখের এক পাশ থেকে টপ টপ করে রক্ত ঝরছে, গোটা শরীর ছিন্ন ভিন্ন, হাত কাঁধ পেটের কাছে মাংস খুবলে খেয়েছে, শরীরের ভেতরের হাড় পর্যন্ত দেখা যাচ্ছে। বৈকুণ্ঠ বলল, ওরা আমায় বাঁচতে দিল না, তবে আমিও প্রতিজ্ঞা করেছি আমিও এর পরে আর কাউকে পাতালপুরিতে মরতে দেব না। যতদিন পর্যন্ত আমি এখানে থাকবো ততদিন পর্যন্ত পাতালপুরিতে পথ ভুল করে আসা মানুষদের আমি সাহায্য করব। যেভাবেই হোক তাদের আর কোনো বিপদ হতে দেব না।
বৈকুণ্ঠের কথা শুনতে শুনতে আমি তাকালাম মাঠের দিকে। অনেক দূরে সেই কালো কালো ছায়ামূর্তিগুলোকে যেন এখনো দেখা যায়। বৈকুণ্ঠ ঠিকই বলেছে, এই দিকে আসার ক্ষমতা ওদের কোনোভাবেই নেই। তবে আমাকে যারা সম্মোহিত করে আরেকটু হলেই শেষ করে দিত, তারা যে কোনো মানুষকে যে খুব সহজেই মেরে ফেলতে পারবে সে কথা তো বোঝাই যায়। বারবার মনে পড়ছিল সেই ঘরের ভেতরে বলা সেই পুরুষ মানুষের কথাগুলো। সেদিন কেন এলি না? সেদিন কেন কেউ এলো না আমাদের জন্য? সেদিন এলেই তো। বৈকুণ্ঠ আবার বলল, ওরা বড় অতৃপ্তি নিয়ে মরেছে, অসহায়ের মতো মরেছে। গোটা গ্রামের মানুষ ইতর প্রাণীর মতো একটু একটু করে ব্যথা পেয়ে মরেছে। তাই ওদের রাগ অনেক বেশি। ওদের এই অতৃপ্ত বাসনার জন্যই এই গোটা গ্রাম অভিশপ্ত হয়ে রয়েছে। এখন বুঝতে পারলেন ঠাকুর মশাই, আসলে পাতালপুরী কি? কথাটা বলে তারানাথ কিশোরীর দিকে তাকালো। তার মুখে মিটিমিটি হাসি। কিশোরী খানিক ইতস্তত করে বলল, বুঝতে পেরেছি ঠাকুর মশাই, আপনি তার মানে বলতে চাইছেন পাতালপুরি আসলে ওই গোবিন্দপুর গ্রাম, যে গ্রামে ঢোকার পরে আর কেউ ফিরে আসে না। আপনি ফিরে এসেছিলেন, কিন্তু বৈকুণ্ঠ যে বলেছিল বৈকুণ্ঠ ছাড়াও আপনাকে অন্য কেউ সাহায্য করেছিল, সেটা কে? কে সাহায্য করেছে তা আমিও সঠিক জানি না। তবে পথের মাঝে সেই বাচ্চা মেয়েটিকে দেখতে পাওয়া, আশেপাশে কারোর উপস্থিতি, সবকিছু যে আমার ভালোর জন্যে সেটা আমি তখন বুঝতে পারিনি। ওই গ্রাম পেরিয়ে আসার আগে পর্যন্ত সবকিছুই ঠিক ছিল। আমাকে অনেক কিছুই আটকাবার চেষ্টা করেছিল, কিন্তু আটকাতে পারেনি। হয়তো ভেবেছিলাম তারা অতৃপ্ত বাসনা নিয়ে অপেক্ষা করছে। একটা জীবন্ত মানুষ পেলে যে ওরা কি করতে পারে তার সব থেকে বড় প্রমাণ ছিল বৈকুণ্ঠ। তবে আমি সেদিন সত্যিই ভয় পেয়েছিলাম, মিথ্যে বলবো না। সূর্য ওঠা পর্যন্ত সেই গোসাইপুরের পথেই একপাশে শুয়ে রইলাম। গোটা শরীর ক্লান্তিতে ভেঙে পড়েছিল। কোনো রকমে গোসাইপুরের পথে হেঁটে সেই বাড়িতে গিয়ে পৌঁছেছিলাম যেখানে বৈকুণ্ঠর যাওয়ার কথা ছিল। তার নাম নিতাই চরণ। আমার সব কথা শুনে সে বলল, আজ থেকে অনেক বছর আগে এই গোবিন্দপুর গ্রামে এমন একটা ব্যাপার হয়েছিল বলে আমি শুনেছি। আরে রাতে কেন, দিনের বেলাও কেউ ওই দিকে যেতে চায় না। গেলেই নাকি অনেক কিছু শুনতে পায়, অনেকের চিৎকার, হাসির শব্দ, কানের কাছে কেউ আবার ফিসফিস করে কথা বলে। আর রাতের বেলা গেলে তো কথাই নেই। আমাদের গ্রাম থেকে 4 জন ওই পথে রাতের বেলা গিয়েছিল, আর তারা ফিরে আসতে পারেনি। কিন্তু আপনি যে ওখান থেকে বেঁচে ফিরে আসতে পেরেছেন, এইটাই সব থেকে বড় ব্যাপার। আপনি বিশ্বাস করবেন না, তান্ত্রিকও যারা পর্যন্ত ওই পথে রাতের বেলা যেতে ভয় পায়। ওই গ্রামের পথে পা রাখলেই নাকি তারা সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলে। নিতাই চরণ যে মিথ্যে কথা বলেনি তার সব থেকে বড় প্রমাণ আমি নিজেই। বৈকুণ্ঠ আর সেই অদৃশ্য শক্তি না থাকলে আমারও হয়তো একই অবস্থা হতো। যাই হোক, নিতাই চরণ গরুর গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল। সেইখান থেকে গরুর গাড়ি করেই আমি ফিরে গেলাম আবার ওই বৈকুণ্ঠর বাড়িতে। কোমরে গোঁজা পুঁটুলিটা বৈকুণ্ঠর স্ত্রী বিমলার হাতে দিয়ে বলেছিলাম, এই রইল টাকা। আমার কাজ শেষ মা, বড্ড ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম করতে চাই। সেই যে বিছানায় পড়েছিলাম, উঠেছিলাম প্রায় 3 দিন পর। পরে শুনেছিলাম ভীষণ জ্বরে আমার জ্ঞান শূন্য অবস্থা ছিল। গ্রামের কবিরাজ বিমলা কমলা মিলে 3 দিন ধরে আমার সেবা করেছে। সুস্থ হয়ে সেই রতনপুর গ্রাম ছেড়ে দিলাম। ছাড়ার আগে বৈকুণ্ঠর বউ আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলেছিল, ঠাকুর মশাই,
আপনার জন্যই এ যাত্রায় আমরা বেঁচে গেলাম। সে যে ফিরে আসবে না তা ভালো করেই বুঝতে পারছি, কিন্তু এই টাকা আমাদের অনেক কাজে লাগবে। গোসাইপুরের ওই আত্মীয় নিতাই চরণের একটু জমি আছে, সেইখানে গিয়ে আমরা বসবাস শুরু করব। এই টাকায় জমিদারের খাজনা মিটিয়ে আমরা ওই ভিটে মাটি তার হাতে বিক্রি করে এখান থেকে চলে যাব। আমরা ওইখানে গিয়ে ভালোভাবেই থাকতে পারবো। আপনি আবার আসবেন ঠাকুরমশাই। কিছুক্ষণ ফ্যাকাশে শূন্য চোখে তারানাথ বাইরের দিকে তাকিয়ে রইল। তারপর যেন স্বগতোক্তির মতো বলতে লাগলো, এত কিছু হলেও কয়েকটা প্রশ্নের উত্তর আমি আজও কোনোভাবেই খুঁজে পাইনি, বুঝলে? অনেক চেষ্টা করেছি, কিন্তু খুঁজে বার করতে পারিনি। বৈকুণ্ঠর মৃতদেহটার যে কি হয়েছিল তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ফেরার পথে দিনের বেলা আমি সেই গ্রামে গিয়ে অস্বস্তিকর অনুভূতি অনুভব করেছিলাম, কিন্তু অনেক খুঁজেও বৈকুণ্ঠ কেন, কারোর কোনো মৃতদেহই খুঁজে পাইনি। তাছাড়া যে লোকটি আমাদেরকে আটকাবার চেষ্টা করেছিল সে কে ছিল? বাকিরা তো সবাই ছিল গ্রামের মধ্যে, একমাত্র সে আমার এবং বৈকুণ্ঠর সঙ্গে সঙ্গে মাঠ ধরে অনেকটা পর্যন্ত এসেছিল। তাহলে সে কে? তখন একটা কথা বলা হয়নি। সেদিন যে ওই বিভৎস ঘরের ভেতরে বিভৎস দুই মূর্তিকে আমি বৈকুণ্ঠর মৃতদেহ ছিন্ন ভিন্ন করতে দেখেছিলাম, সেদিন একবার যেন দরজার কাছ থেকে একটা বাচ্চা মেয়ের গলায় আমায় ডাকতে শুনেছিলাম। তখন খেয়াল করতে পারিনি, কিন্তু পরে যেন মনে হয়েছিল সেটাই বা কে ছিল। ওই পাতালপুরীর কেউ, নাকি এমন কেউ যাকে ওই তান্ত্রিক রেখে গিয়েছে কোনো কিছু রক্ষা করার জন্য? আমার সবথেকে বড় প্রশ্ন, আমাকে সেদিন রক্ষা করেছিলটা কে? কথাগুলো তারানাথ নিজের মতোই যেন নিজেকে বলেছিল। আমরা আর কি উত্তর দেব? বৃষ্টি কমে এসেছে দেখে আমরাও তড়িঘড়ি উঠে পড়লাম। এমন সময় কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, এইবার ওই গোসাইপুরের কাছে সেই গোবিন্দপুর গ্রাম, মানে যেটাকে আপনি পাতালপুরি বলছেন, সেই জায়গাটা কি এখনো আছে? আর হঠাৎ জায়গাটাকে পাতালপুরি বলার কারণ কি? দেখো, পাতালপুরি বলার কারণটা আমি আগে বুঝতে পারিনি, পরে বুঝেছিলাম। সেই অতৃপ্ত আত্মারা থাকতো অন্ধকারে মাটির নিচে, হয়তো সূর্যের আলো তাদের গায়ে লাগত না। এই জীবন্ত মৃতদেহগুলো অন্ধকার নামলে তারপরে বেরিয়ে এসে তাদের মায়া জাল বিস্তার করত। ঠিক তেমনভাবেই বৈকুণ্ঠের মৃতদেহটা হারিয়ে গিয়েছিল ওইখানে। খুঁজতে খুঁজতে মাঠের মধ্যে আমি অসংখ্য ছোট ছোট গর্ত দেখতে পেয়েছিলাম, কিন্তু তার কোনো কারণ আমি খুঁজে পাইনি। তবে মনে হয়েছিল যে গ্রামের আশেপাশে রাতের বেলা যে শিয়ালের ডাকগুলো শোনা যায়, সেগুলো সব আসলে সত্যিকারের শিয়াল নাও হতে পারে। তবে সবই আমার কল্পনা, হতেও পারে নাও হতে পারে, আবার আবার অন্য কোনো কারণও থাকতে পারে। তারানাথ এবার চুপ করতেই আমরা উঠে পড়লাম। পথে নেমে কিশোরী শুধু বলল, না হে, এইবারও ঠাকুরমশাইয়ের গল্পটা ঠিক বিশ্বাস করতে পারলাম না। ওই গ্রাম পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু এই পাতালপুরীর গল্প, সেখানকার বীভৎস বর্ণনা, সব কিছু কেমন যেন ওই উর্বর মস্তিষ্কের কল্পনা বলে মনে হলো। সে রাতে যে ঠাকুরমশাই সত্যি সত্যিই সব কিছু দেখেছিল, তার তো কোনো সঠিক প্রমাণও নেই। এ কথার উত্তরে কিছু বলা যায় না। গোসাইপুরের সেই পাতালপুরীতে গিয়ে তো আর আমরা প্রমাণ জোগাড় করতে পারবো না, কিংবা কমলা বিমলা বা সেই নিতাই চরণের খোঁজও করতে পারবো না। তবে তারানাথের মুখে এমন গল্প শুনে অবাক হতে হয় মাঝে মাঝে। কিন্তু একটা প্রশ্ন আমার মনেও বারবার জেগে উঠছিল, তারানাথকে ওই পাতালপুরীর মাঝে রক্ষা করেছিল কে? এমনকি
সেই ঘরের ভিতরের দরজার কাছেও তারানাথ কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখেছিল বলে মনে পড়ছে, তাই না? বৃষ্টি আবার টুপটাপ করে বাড়তে শুরু করেছিল, তাই আমরা আর দেরি করলাম না, তাড়াতাড়ি এগোতে লাগলাম ট্রাম রাস্তার দিকে। এমন অদ্ভুত রহস্যময় গল্প একমাত্র তারানাথের কাছেই শুনতে পাওয়া যায়। সেও যেমন আমাদের পেয়ে খুশি হয়, আমরাও তেমন তাকে আর তার গল্প শুনতে পেয়ে খুশি হয়ে যাই। শুনছিলেন তারানাথ ও পাতালপুরীর গ্রাম। তারানাথের চরিত্রে অমিত, এছাড়াও অন্যান্য চরিত্রে বর্ণক, সায়ম, সৌর, সৌমিতা, সুরজিতা, প্রণীত, সৌরভ, সোমা, নিলয়, ঋতম। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর গল্প শুনে আপনার কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।